নমস্কার গল্পপ্রেমী শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই অডিও স্টোরি বাড়ির নতুন পর্বের আসরে। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। প্রথম পর্বে আমরা দেখেছি পরিস্থিতির বাধ্যবাধকতায় এবং প্রিয় বান্ধবীকে বাঁচাতে গিয়ে কিভাবে শ্রেয়া নিজেকে জড়িয়ে ফেলেছে এক অদ্ভুত আর অচেনা বন্ধনে। অন্যদিকে রুদ্রপ্রতাপ ব্যানার্জি, যার রাগ, জেদ আর কঠোর ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় গল্প। একটি ভুল সিদ্ধান্ত, একটি বাধ্যবাধকতায় বিয়ে, আর সেই সম্পর্কের জালে আটকা পড়া দুটি একদমই আলাদা মানুষ। কিন্তু যে সম্পর্কের সূচনাই হলো এক ছদ্মবেশ আর অচেনা বন্ধন দিয়ে, সেই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? রুদ্রর এই কঠোর স্বভাবের আড়ালে কি শ্রেয়া কখনো খুঁজে পাবে ভালোবাসার ছোঁয়া, নাকি প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হবে নতুন কোনো ঝড়ের? চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক অচেনা বন্ধন গল্পের আজকের 2 নম্বর পর্ব। রুদ্র শ্রেয়ার হাতটা ধরে ওকে ঘরে নিয়ে আসে, আর তারপর সেখান থেকে চেঞ্জিং রুমে নিয়ে যেতে যেতে বলে, তুমি কি ভেবেছিলে যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ তুমি বাথরুমে ঢুকে থাকবে? শ্রেয়া কোনো উত্তর দেয় না। তুমি মাঝে মাঝে আমার সহ্যের সীমাটা না ছাড়িয়ে যাও। আমি বুঝেই পাই না আমার কাছে এত কিসের লজ্জা তোমার। আমি বলেছি 1 বছর পর্যন্ত আমি তেমন কিছু করবো না। আমাকে বিশ্বাস করতে পারছো না কেন? শ্রেয়া কোনো জবাব দেয় না, সে চুপ করে থাকে। রুদ্র একটা ড্রেস বের করে ওর হাতে দেয়। এটা পরে নাও, আমি ঘরে যাচ্ছি, তাড়াতাড়ি ড্রেসটা পরে চলে এসো, আমার ফ্লাইট আছে, আর তোমাকে তো বাড়ি যেতে হবে। শ্রেয়া ঘাড় নেড়ে হ্যাঁ বলে। রুদ্র ঘরে চলে যায়। কিছুক্ষণ পর শ্রেয়া চেঞ্জ করে ঘরে আসে। তুমিও তোমার প্যাকিং করে নাও। দরকার নেই, বাড়িতে আমার জামা কাপড় আছে। ঠিক আছে, তাহলে চলো। এই বলে রুদ্র শ্রেয়ার হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে ডাইনিং হলের দিকে যায়। ডাইনিং এরিয়ায় এসে দুজনে খেতে বসে। শ্রেয়া দেখে আজকেও আগের দিনের মতো টেবিলে অনেক রকম খাবার সাজানো রয়েছে। শ্রেয়া সবগুলো দেখেও কোনো কিছুর জন্য বায়না করে না। রুদ্র নিজের হাতে ওর প্লেটে অনেক রকম খাবার অল্প অল্প করে সাজিয়ে দেয়, তারপর ওকে নিজের হাতে করে খাইয়ে দিতে শুরু করে। শ্রেয়াও আজকে একদম চুপচাপ রুদ্রর হাতেই ব্রেকফাস্ট খেয়ে নেয়। আজ সে খাবার নিয়ে একদমই জেদ করে না, কারণ এতক্ষণে রুদ্রর রাগ সম্পর্কে ওর কিছুটা আইডিয়া হয়ে গেছে। শ্রেয়া এখন জেনে গেছে যে যদি ও খাবার নিয়ে আজ সামান্য জেদ করে, তাহলে হয়তো রুদ্র আবার ওকে আগের দিনের মতো শাস্তি দেবে। হয়তো আজকেও ব্রেকফাস্ট না করে ওকে উঠে যেতে হতে পারে। তাই আর কথা না বাড়িয়ে শ্রেয়া চুপচাপ রুদ্রর হাত থেকে ব্রেকফাস্টটা খেয়ে নেয়। রুদ্র শ্রেয়াকে ব্রেকফাস্ট খাওয়ানোর পর ন্যাপকিন দিয়ে ওর মুখ মুছিয়ে দেয়, আর তারপর ওর গালে একটা কিস করে আদর করে। বাড়িতে গিয়ে প্রতি মুহূর্তে আমার কথা মনে করবে, বুঝতে পেরেছো? শ্রেয়া রুদ্রর কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। আর হ্যাঁ, একটা জরুরি কথা, যখনই আমি কল করবো সঙ্গে সঙ্গে আমার কলটা রিসিভ করবে। আর খবরদার, যদি একটা কলও কখনো ইগনোর করো, তাহলে আমি তখন তোমাকে ও বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসবো। মানেটা কি? শ্রেয়া এই হুমকি শুনে উল্টে চোখ পাকায়। আমি কি সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে থাকবো নাকি? দরকার হলে তাই থাকবে, আর তা যদি না থাকতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি ওই বাড়িতে যেতেই দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি সবসময় মোবাইলটা সঙ্গে নিয়ে চলাফেরা করবো, ঠিক আছে? আর কি বলেছি আমি সেই কথাটা নিশ্চয়ই মনে রয়েছে। বাড়ি ফিরেই বাড়ির সবাইকে আমাদের বিয়ের কথাটা জানিয়ে দেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি কি যাই তো? যাওয়ার আগে এত শর্ত দিয়ে দিলে আমি যাবো কি করে শুনি? শ্রেয়া, শর্তগুলো দিচ্ছি কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। মোটেই না, এটাকে মোটেই ভালোবাসা বলে না, এটাকে বলে জোর খাটানো। রুদ্র শ্রেয়ার দিকে কড়া চোখে তাকায়। শ্রেয়া ভয় পেয়ে আবার চুপ করে যায়। রুদ্র তারপর কাজের লোকেদের একজনকে বলে ঘর থেকে ওর সুটকেসটা নিয়ে আসতে। লোকটি শ্রেয়া আর রুদ্রর ঘরে গিয়ে রুদ্র সুটকেসটা নিয়ে নিচে আসে, যেটা ওর ড্রাইভারকে দিয়ে দেওয়া হয়। রুদ্র শ্রেয়ার হাত ধরে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রতিপদে গাড়ি দাঁড়িয়েই ছিল। ড্রাইভার ওদের দেখতে পেয়েই গাড়ির পিছনের দরজাটা খুলে দেয়। রুদ্র আর শ্রেয়া গাড়িতে উঠে বসে। ড্রাইভার তাদের সুটকেসটা ডিকিতে রেখে গাড়ি স্টার্ট করে এয়ারপোর্টের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর গাড়িটি এয়ারপোর্টে যায়। শ্রেয়া গাড়ি থেকে নামতে যায়, কিন্তু রুদ্র তখন ওর হাত ধরে টেনে ওকে গাড়িতে বসিয়ে দেয়। শ্রেয়া অবাক হয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে। চলেই তো যাবে, এত তাড়া কিসের? যাওয়ার আগে গুড বাই কিসটা তো দিয়ে যাও। ড্রাইভার রুদ্রর কথা শুনতে পেয়ে ঝট করে গাড়ি থেকে নেমে অন্যদিকে মুখ করে দাঁড়ায়। কারণ এতদিন রুদ্রর চাকরি করতে করতে রুদ্রর রাগ সেও ভালো করেই চেনে। রুদ্র যদি একবার দেখে যে ড্রাইভার ওদের প্রাইভেট মোমেন্টে ওদের কথা শুনছে বা ওদের দিকে তাকিয়েছে, তাহলে হয়তো আজও শেষ দিন হয়ে যাবে। গুড বাই কিস আবার কি কিস? গুড বাই কিস, দেখো গুড বাই কিস তোমাকে দিতেই হবে। এখন 1 সপ্তাহ আমরা দূরে থাকবো, আমি তোমায় দেখতে পাবো না, তুমিও আমায় দেখতে পাবে না। তাই যাওয়ার আগে একটা কিস, মানে গুড বাই কিস, সেটা না করলে চলে? শ্রেয়া আর কথা না বাড়িয়ে রুদ্রর গালে চুমু খায়। এরকম বাচ্চাদের মতো চুমু দিলে চলবে না। শ্রেয়া কিছু বলার আগে রুদ্র ওর মুখটা হাত দিয়ে ধরে ওর ঠোঁটের উপরে নিজের ঠোঁট চোরা চেপে ধরে গভীর চুমু দেয়। শ্রেয়া চোখ বন্ধ করে নেয়। প্রায় 2 মিনিট পর রুদ্র আলাদা হয়। শ্রেয়া লম্বা লম্বা নিঃশ্বাস নেয়। রুদ্র তারপর ওর কপালে চুমু দেয়। তারপর দুজনেই গাড়ি থেকে নেমে আসে। রুদ্র শ্রেয়াকে হেলিপ্যাডে পৌঁছে দিয়ে নিজে প্রাইভেট ফ্লাইটে রানওয়েতে চলে যায়। রুদ্রর ফ্লাইটটা আগে ওড়ে। শ্রেয়া হেলিকপ্টারে বসে তা দেখতে পায়। তারপর শ্রেয়া প্রাইভেট হেলিকপ্টারটা উড়তে শুরু করে। শ্রেয়া এর আগে কখনো ফ্লাইটে ওঠেনি।
প্রথমবার হেলিকপ্টারে ওঠে আর ভীষণ অন্যরকম লাগে সেই জন্য ওর। হেলিকপ্টারটা উঠতে শুরু করলে শ্রেয়া নিচের দিকে রাস্তাঘাট শহর সমস্ত কিছু মন দিয়ে দেখতে থাকে। অন্যদিকে রুদ্র ওর প্রাইভেট প্লেনে বসে ল্যাপটপটা খুলে ল্যাপটপে ও শ্রেয়ার ফটো দেখতে শুরু করে। তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পরে বারাসাতের একটা হেলিপ্যাডে শ্রেয়ার হেলিকপ্টারটা ল্যান্ড করে। হেলিকপ্টার থেকে শ্রেয়া নেমে আসতে ওকে দেখে একজন এগিয়ে আসে। ম্যাডাম, রুদ্র স্যার আমাকে এখানে আসতে বলেছিলেন। বাইরে আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাকে আপনার বাড়িতে আমি ড্রপ করে দেবো। শ্রেয়া গাড়িতে বসতেই ওর ফোনটা বেজে ওঠে। রুদ্র ওকে কল করছে। শ্রেয়া কলটা রিসিভ করে। হ্যালো। পৌঁছেছো ঠিক মতো? হ্যাঁ, এই সবে গাড়িতে বসলাম, এখন বাড়ি যাচ্ছি। আর আপনি? আমি এখন মাঝখানে একটু ল্যান্ড করেছি, আর কয়েক ঘন্টা পরে পৌঁছে যাবো। তুমি নিজের যত্ন নিও আর সাবধানে থেকো। ঠিক আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। লাভ ইউ। এতটুকু কথা বলে রুদ্র। রুদ্রর এই কথায় শ্রেয়া কোনো জবাব দেয় না। রুদ্র কলটা কেটে দেয়। কিছুক্ষণ পর শ্রেয়ার গাড়ি একটা বাড়ির সামনে থামে। ছোটখাটো সাজানো গোছানো একটা বাড়ি, প্রচুর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো, তাই বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। শ্রেয়া ড্রাইভারকে বলে, আপনি এখন আসতে পারেন। ড্রাইভার মাথা নাড়ে। তারপর শ্রেয়া নেমে গেলে সে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। এতদিন পর বাড়ির সামনে এসে শ্রেয়ার মুখে হাসি ফুটে ওঠে। শ্রেয়া একগাল হাসি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। শ্রেয়া নিজের বাড়ির ভিতর ঢুকে আসে। বসার ঘরে বসে একজন মাঝবয়সী মহিলা টিভি দেখছিলেন। শ্রেয়া তাকে দেখে হাসি মুখে চেঁচিয়ে ওঠে, মা! মহিলা শ্রেয়ার গলা শুনে চমকে দরজার দিকে তাকান। ইনি হলেন শ্রেয়ার মা, দেবকী দেবী। দেবকী দেবী এভাবে হঠাৎ করে শ্রেয়াকে দেখে একদিকে যেমন ভীষণ অবাক হয়ে যান, তেমন আবার ভীষণ খুশি হন সেই সঙ্গে। শ্রেয়া দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে। দেবকী দেবী বলে ওঠেন, শ্রেয়া মা, তুই হঠাৎ করে ফিরে এলি যে? কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, আমার বুঝে চিন্তা হয় না? শ্রেয়া দেবকী দেবীর গলা থেকে হাত সরিয়ে ওনার সামনে এসে অভিমানী মুখ করে বলে, কেন বলো তো? আমাকে দেখে খুশি হওনি বুঝি? দেবকী দেবী ওকে আদর করতে করতে বলেন, আহা, তা নয়, তুই হঠাৎ কিছু না বলে চলে এলি তাই তো বলছি আর কি। তুই একবার বলে রাখলে তো তোর দাদাকে বলতে পারতাম, বল, যাতে স্টেশনে বা বাস স্ট্যান্ডে গিয়ে তোকে নিয়ে আসে। শ্রেয়া দেবকী দেবীর কাঁধে হাত রাখে। যদি কল করে বলেই দিতাম তাহলে সারপ্রাইজটা কি করে দিতাম শুনি? আমি তো তোমাকে চমকে দিতেই চেয়েছিলাম। আর তাছাড়া আমি তো ট্রেনে বাসে আসিনি, আমি তো এসেছি হেলিকপ্টারে। শ্রেয়ার মুখে এই কথা শুনে দেবকী দেবী ভীষণ অবাক হয়ে যান। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। শ্রেয়ার হাতটা তিনি টেনে ধরেন। কি 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 বললি তুই? হেলিকপ্টারে এসেছিস? তো তোকে বাবার হেলিকপ্টারে কে উঠেলো? আর ওসব ভাড়া করতে তো শুনেছি অনেক টাকা লাগে। তা তোর কাছে এত টাকা কোথা থেকে এলো শুনিস শ্রেয়া? দেবকী দেবীর মুখের প্রশ্ন শুনেই শ্রেয়া বুঝতে পারে যে সে কি ভয়ানক ভুলটাই না করে ফেলেছে। ঘাবড়ে গিয়ে সে চোখ বন্ধ করে নেয়। আসলে সে এই কথাটা কাউকে জানাতেই চায়নি, কিন্তু অতিরিক্ত উত্তেজনার বশে বলে ফেলেছে। দেবকী দেবী শ্রেয়ার হাত ধরে ঝাঁকিয়ে আবারও একই প্রশ্ন করেন। কি রে, কি হলো শ্রেয়া? তোকে তো আমি কিছু জিজ্ঞেস করছি নাকি? জবাবটা দে, বল কিভাবে তুই এলি হেলিকপ্টারে করে? আর এত টাকা তোর কাছে কি করে এলো? কলকাতায় পড়াশোনা করতে গিয়ে তুই কি করছিস বলতো শ্রেয়া? আসলে শ্রেয়াদের পরিবারটি নিতান্তই একটা মধ্যবিত্ত পরিবার। শ্রেয়ার দাদা তন্ময় একটা ছোটখাটো মিষ্টির দোকান চালায়। সেই রোজগারেই ওদের সংসার, শ্রেয়ার পড়াশোনা সবটাই চলে। এরকম একটা পরিবারের যে কারো পক্ষে গাড়ি করে কলকাতা যাতায়াত করাটাই একটা বিলাসিতা। ওর ফ্যামিলির কেউ এখনো ফ্লাইটে ওঠেন, সেইখানে শ্রেয়া এসেছে হেলিকপ্টারে। আর সেই কথাটা সে ভুল করে মায়ের সামনে বলেও ফেলেছে। এখন শ্রেয়া পড়েছে চিন্তায়, সে কি করে বলবে? সে এখন শুধু শ্রেয়া নয়, সে এখন দেশের অন্যতম নামকরা বিজনেস টাইকুন রুদ্র প্রতাপ ব্যানার্জির স্ত্রী। সারা দেশের সমস্ত নামি দামি ব্যবসায়ীদের মধ্যে তার নাম শীর্ষে থাকে। সেই রুদ্র প্রতাপ ব্যানার্জির স্ত্রীর পক্ষে হেলিকপ্টারে যাতায়াত করাটা একেবারেই আশ্চর্যের বিষয় নয়। শ্রেয়া চুপ করে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে দেবকী দেবী তার ছেলে তন্ময়কে ডাকতে শুরু করেন। শ্রেয়া দেবকী দেবীকে বাধা দেয়। আহা মা, দাদা ভাইকে আমার এসবের মধ্যে টাকাটাকি করার কি দরকার বলো তো? দেবকী দেবী কড়া গলায় উত্তর দেন। তোর দাদা ভাইকে আমি ডাকছি তার কারণ ও তোকে এই একই কথা জিজ্ঞেস করবে, তখন তো তোকে উত্তরটা দিতেই হবে। দেবকী দেবীর ডাকাডাকিতে একটি ছেলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এ হলো শ্রেয়ার দাদা তন্ময়। তন্ময়ের বয়স প্রায় 25-26 বছর। তন্ময়ের পিছন পিছন আরো একটি মেয়ে এসে ঘরে ঢোকে। এই মেয়েটি হলো তন্ময়ের স্ত্রী সুপর্ণা, বয়স 23 বছর। শ্রেয়াকে দেখে তন্ময়ের মুখেও হাসি ফুটে ওঠে। আরে বুনু, তুই কখন এলি? আরে দাদা ভাই! শ্রেয়া তন্ময়কে দেখে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে। এই মাত্র এলাম। তন্ময়কে ছেড়ে শ্রেয়া তারপর সুপর্ণাকেও জড়িয়ে ধরে। কি ব্যাপার বলতো শ্রেয়া? হ্যাঁ, ফোন নেই, মেসেজ নেই, আগে থেকে জানাবি তো একবার। বৌমনি, তুমিও মায়ের মতো কথা বলছো। ফোন করে মেসেজ করে বলে দিলে তোমাদেরকে এরকম ভাবে আমি চমক দেওয়ার সুযোগটাই তো মিস করে দিতাম। বলো, সারপ্রাইজটা কি ভালো ছিল না আমার? দেবকী দেবী ওদের কথাবার্তা শুনে অসন্তুষ্ট হয়ে ওদের কথার মাঝখানেই বলে ওঠেন, আহা, এসব কথা পরে হবে, তার আগে তোরা শোন ও কি বলছে। ও নাকি কলকাতা থেকে হেলিকপ্টারে করে এখানে এসেছে। এই কথা শুনে তন্ময় অবাক হয়ে যায়। শ্রেয়ার দিকে তাকায় অবাক হয়ে, কিন্তু সুপর্ণা উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়াও শ্রেয়া, তুই সত্যি হেলিকপ্টারে চড়ে এলি?
কেমন লাগলো রে? আমি তো কখনো প্লেনে চড়িনি জানিস, শুধু টিভিতেই আর ইন্টারনেটেই দেখেছি। দারুণ লেগেছে গো, জানো দারুণ লেগেছে। দেবকী দেবী তন্ময় আর সুপর্ণার প্রতি বিরক্ত হয়ে যান। ও, এসব আজে বাজে প্রশ্ন না করে তোমাদেরকে ওকে জিজ্ঞেস করা উচিত নয় যে এই অসম্ভবটা কিভাবে সম্ভব হলো? ওর কাছে এত টাকা কোথা থেকে এলো আর কিভাবে এলো? শ্রেয়া দেবকী দেবীর দিকে তাকিয়ে নিজে থেকেই বলে ওঠে, মা, আমি তোমাদের সবটা বলছি। আসলে আসলে আমি কলকাতায় একটা পার্ট টাইম জব নিয়েছি। আমি তো এখন আর হোস্টেলে থাকিও না জানো। আমি আর আমার বন্ধু জয়ী দুজনে মিলে একটা ছোটখাটো ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আমরা এখন সেখানেই থাকছি। তো দেবকী দেবী প্রচন্ড অবাক হয়ে যান। এসব আবার কবে হলো? কি সব বলছিস তুই? আর পার্ট টাইমে কি এমন হাতে ঘোড়া চাকরি পেয়েছিস যে একেবারে হেলিকপ্টার ভাড়া করে টাকা পেয়ে গেছিস? আহা, পুরো কথাটা তো আগে শোনো। হ্যাঁ, আমি একটা বেশ বড়সড় কোম্পানিতে চাকরি পেয়েছি, ব্যানার্জি এন্টারপ্রাইজ গ্রুপ অফ কোম্পানিজ, যার সিইও মিস্টার রুদ্র প্রতাপ ব্যানার্জি। আর আজকে আমাদের কোম্পানি হেডের এখানে একটা মিটিং ছিল। উনি হেলিকপ্টারে এসেছিলেন। রাস্তায় আসার সময় ওনার ফাইল ম্যানেজমেন্টে অ্যাসিস্ট করার জন্য আমি ওনার সঙ্গে এসেছিলাম। তারপর আমি এদিকে থাকি শুনে আমাকে উনি এখানে ছেড়ে দিয়ে ফিরে গেলেন। আমি নিজে তো আর হেলিকপ্টার ভাড়া করে আসিনি মা। এবার তোমরা তো আন্দাজ তাহলে করতেই পারছো, তাই না, যে এরকম একটা বড় কোম্পানিতে চাকরি পাওয়া কতটা কঠিন। তাই আমি ঠিক করেছি পড়াশোনার পাশাপাশি জবটা কন্টিনিউ করবো, বুঝেছো? তাতে করে নিজের খরচটা তো আমি নিজেই চালাতে পারবো, তাই না? এবার থেকে আমার জন্য আর প্রতি মাসে মাসে টাকা পাঠানোর কোনো দরকার পড়বে না। আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু বনু, তোর তো এখন পড়াশোনার সময়। এসবের মধ্যে তোর আবার জব করার কি দরকার হয়ে পড়লো? তোর দাদাভাই কি বেঁচে নেই নাকি? আমি কখনো তোকে বলেছি যে আমি তোর খরচা চালাতে পারছি না? হোস্টেল ছেড়ে যদি ফ্ল্যাট ভাড়া করে থাকতেই হতো আমাকেই বলতিস। যদিও তোর হোস্টেলটা খুব ভালোই ছিল, জানি না কেন তোরা হোস্টেল ছেড়ে ফ্ল্যাটে থাকতে গেলি। ঠিক আছে, তাও যদি দরকার মনে হয়েছিল আমায় বলতিস, আমি ব্যবস্থা করতাম। এই সময় জব করার কি দরকার? আরে বাবা, তুই শুধু মন দিয়ে ভালো করে পড়াশোনাটাই কর না। প্লিজ দাদা ভাই, এইটাতে না করিস না। আসলে ওখানে আমি সারাদিন খুব বোর হই রে। কলেজ থেকে এসে সারাদিন শুধু রুমে বসে থাকি। আমি পড়াশোনা তো আমি মন দিয়েই করি, কিন্তু সে আর কতক্ষণ? বাকি সময় তো আমার কিচ্ছুই করার থাকে না। তার চেয়ে বসে বসে সময় নষ্ট না করে দু পয়সা রোজগার করলে ক্ষতি কিছু তো নেই। ঠিক আছে, তুই যখন জবটা করতে চাইছিস তখন আর আমি তোকে বাধা দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। পরীক্ষার রেজাল্টে কিন্তু আমার ফুল মার্কস চাই। হ্যাঁ, ওইখানে খামতি হলে কিন্তু চলবে না। আমাকে কথা দে, তুই এই বছর ফাইনাল এক্সামে কলেজ টপার হবি। ওকে। তন্ময়ের কথা শুনে শ্রেয়া বিড়বিড় করে ওঠে। আমি তো অলরেডি টপার হয়ে বসে আছি। কি? তন্ময় পুরো কথাটা ভালো করে শুনতে পায় না, তাই প্রশ্ন করে। কি বললি? হ্যাঁ, কি? শ্রেয়া নিজেকে সামলে নেয়। কই কিছু না দাদা ভাই, বললাম ঠিক আছে, হবো কলেজ টপার। শ্রেয়া ডার্লিং। শ্রেয়ার কথা শেষ হতে না হতেই বাইরের দরজার দিক থেকে আরেকটা পুরুষালী গলার স্বর ভেসে আসে। শোনা আমার, তুমি চলে এসেছো। গলাটা শুনেই সবাই এক ঝটকায় বাইরের দরজার দিকে তাকায়। বাইরের দরজায় একটা ছেলে এসে দাঁড়িয়েছে। ছেলেটার পিছনে আরো দুজন এসেছে। তাদের চেহারা দেখে মনে হয় ওরা এই ছেলেটির বডিগার্ড। ছেলেটিকে দেখেই শ্রেয়া মুখ বেঁকায়। হয়ে গেল, এটাই শুধু বাকি ছিল। ছেলেটি হাসি মুখে শ্রেয়াদের বাড়ির ভিতরে ঢুকে আসে। তার পিছু পিছু তার দুজন গার্ডও ভিতরে আসে। ছেলেটির পরনে একটা রংচঙে টি শার্ট আর রিপড জিন্স। ওর টি শার্টের গলায় ওর গ্লাসেস ঝোলানো রয়েছে। ছেলেটি শ্রেয়াকে দেখে হাসতে হাসতে এগিয়ে আসে। শ্রেয়া, তুমি চলে এসেছো। তুমি জানো আমি এখানে বসে প্রতিদিন শুধু তোমার কথাই ভেবেছি। আজ একটু আগে আমার লোকেরা আমাকে খবর দিল যে তুমি এসেছো। আর দেখো, খবরটা পাওয়া মাত্রই আমি এক ফোঁটা দেরি না করে সোজা তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি। কেমন আছো আমার সোনা? রনি! এই সোনা শব্দটা ওর মুখ থেকে শুনে শ্রেয়া যারপর নেই রেগে গিয়ে বলে ওঠে, এসব বাজে বকা বন্ধ করো। আমি তোমার সোনা টোনা কেউ নয়। শ্রেয়া ডার্লিং। রনির ঠোঁটে একটা নোংরা হাসি ফুটে ওঠে। আর কতদিন তুমি আমার উপরে রাগ করে থাকবে বলো তো? তুমি কি ভুলে গেছো আমরা যখন খুব ছোট ছিলাম তখনই তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়েটা ঠিক করে রেখেছিলেন। আফটার অল ওরা দুজন খুব কাছের বন্ধু ছিলেন। সেই সব কথা কি তোমার একদম মনে নেই? মনে আছে, মনে আছে। রনির কথা শুনে গা পিত্তে চলে যায় শ্রেয়ার। সে ভীষণ রেগে গিয়ে বলে ওঠে, সব মনে আছে। আমি জানি আমাদের দুজনের সম্পর্ক ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তখন তো আমরা দুজনেই নেই ছিলাম। এখন বড় হয়েছি, মাথায় বুদ্ধি আর পেটে বিদ্যে দুটোই হয়েছে। আমার লাইফ তোমার থেকে অনেক আলাদা হয়ে গেছে রনি। এখন আর আমরা মোটেই সেই রকমের ছোট বাচ্চা নেই। তুমি কখনো নিজেকে একবার আয়নায় দেখেছো? তুমি এখনো বাবার টাকায় ফুটানি করে লাক্সারি একটা লাইফ কাটাচ্ছ। তোমার বাবা তো চলে গেছেন, কিন্তু রেখে গেছেন ওনার বিরাট ব্যাংক ব্যালেন্স। আর তুমি তার ভরসাতেই পায়ের ওপর পা তুলে সেই লাক্সারিয়াস লাইফটা লিড করছো। কখনো এবার ভেবে দেখেছো আজ বাদে কাল যদি তোমার বাবার রেখে যাওয়া সমস্ত টাকা শেষ হয়ে যায়, তাহলে তখন তুমি কি করবে? তুমি কখনোই আমার রেসপন্সিবিলিটি নিতে পারবে না রনি। আর তাছাড়া তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি সেটা খুব ভালো করেই জানো। আর এর মধ্যে তুমি দুবার জেলেও গেছো। তুমি কি ভাবো আমি তোমার মতো একটা স্পয়েল ব্রাডের সঙ্গে রিলেশনশিপ রাখবো? হ্যাঁ, কখনোই না।
আমার মাথাটা এখনো পর্যন্ত একেবারে খারাপ হয়ে যায়নি। আমি তোমার কাছে তোমার মতামত জানতে চাইনি। শ্রেয়ার মুখে এই সমস্ত কথা শুনে রনি ভীষণ রেগে যায়। রনি ওর হাতটা ধরে নিজের কাছে ওকে টেনে নেয়। আমি তোমাকে বরং জানাচ্ছি, রাদার মনে করাচ্ছি যে আমাদের দুজনের সম্পর্ক ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছে। তুমি শুধুমাত্র আমার। তুমি এই কথাটা মানতে পারবে কি পারবে না সেটা তোমার ব্যাপার, আর আমি সেটা জানতে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। আমি শুধু তোমাকে সত্যিটা জানিয়ে দিতে চাই, মনে রেখো তুমি আমার, আমার, শুধুই আমার। তুমি শুধুই রনি সাধু খাস, এইটাই তোমার জীবনের সত্যি। তুমি যদি আমার না হও, আমি তোমাকে আর কারোর হতে দেবো না শ্রেয়া। রনির এরকম আচরণ দেখে তন্ময় রাগের চোটে চেঁচিয়ে ওঠে। রনি, আমার বোনের হাতে এক্ষুনি ছেড়ে বলছি, নইলে এমন মার মারবো না যে দ্বিতীয়বার হাত ধরার জন্য তোর হাতের একটা হাড়ও গোটা থাকবে না। এই জায়গা থেকে। তন্ময়ের গলা শুনে রনি ওর দিকে প্রথমে ভীষণ রেগে গিয়ে তাকায়, তারপর শ্রেয়ার হাতটা ধরে তন্ময়ের সামনে এসে দাঁড়ায়। তন্ময়ের চোখ থেকে তখনও রাগ ঠিকরে বেরোচ্ছে। এভাবে রক্তাভ চোখে তন্ময়কে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে রনি হাসে, আর হাসতে হাসতেই বলে ওঠে, দাদা, এত রাগ করা ঠিক নয়, শরীর খারাপ করবে তোমার। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু মনে রেখে দিও, হ্যাঁ? আমি আবার আসবো, আর এরপর যখন আমি ফিরে আসবো তখন আমার সোনাকে, মানে তোমার ওই আদরের বনুকে আমার সঙ্গে করে নিয়ে যাবো, হ্যাঁ? এই বলে বুকের উপর থেকে সানগ্লাসটা খুলে চোখে পড়ে রুমাল ঘোরাতে ঘোরাতে সাঙ্গ পাঙ্গদের নিয়ে শ্রেয়াদের বাড়ি থেকে রনি বেরিয়ে যায়। বাড়ির সবাই বেশ রেগে রয়েছে। দেবকী দেবী শান্ত গলায় বলেন, রাস্তা দিয়ে হাঁটলে কুকুর চেঁচাতেই পারে, ওসব নিয়ে ভাবিস না। শ্রেয়া মা, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে যে, যা তুই এবার একটু নিজের ঘরে গিয়ে বিশ্রাম নে। ওকে মা, আমি যাচ্ছি তাহলে। আর শোনো না মা, তুমি যে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটা করো না, ওটা আজ করবে গো, খুব খেতে ইচ্ছে করছে। সঙ্গে মাংস না থাকলে আলুর দম বানিয়ে দিলেও চলবে। হোস্টেলের এই পচা খাবার খেতে খেতে না তোমার হাতের রান্নাটা আমি ভীষণ মিস করতাম জানো। শ্রেয়ার কথা শুনে দেবকী দেবী এবারে হাসেন। আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই এখন যা, ফ্রেশ হয়ে বিশ্রাম নে। বাসন্তী পোলাও, মাংস, আর তার সঙ্গে তুই যা যা পছন্দ করিস সেই সব আমি তৈরি করে রাখছি, যা। শ্রেয়া হাসি মুখে নিজের ঘরে চলে যায়, আর ঘরে গিয়েই ধপ করে বিছানায় গায়ে দিয়ে দেয়। আর আমি ওর চোখ বন্ধ হয়ে আসে। নিজের বিছানার আলাদাই মজা। তবে সেই মজা খুব বেশিক্ষণ শ্রেয়ার কপালে জোটে না, কারণ 2 মিনিটের মধ্যেই ওর মোবাইলটা বেজে ওঠে। শ্রেয়া ওর পার্স থেকে নিজের মোবাইলটা বের করে দেখে রুদ্র ফোন করছে। একটু আগে বিছানায় শুয়ে শ্রেয়ার চোখে মুখে যে শান্তিটুকু ফুটে উঠেছিল, স্ক্রিনে রুদ্রর নামটা ফুটে উঠতে দেখেই সেটুকুও তার মুখ থেকে উধাও হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও শ্রেয়া ফোনটা ধরে। হ্যালো। হ্যালো, অন্যদিক থেকে রুদ্রর ব্যারিটোন গলা শোনা যায়। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ, অনেকক্ষণ হলো পৌঁছে গেছে। পৌঁছে গেছো? এই কথা শুনে রুদ্র বেশ রেগে যায়। তা পৌঁছে যখন গেছো তাহলে আমাকে একটা ফোন করলে না কেন? আমি কতক্ষণ থেকে তোমার কলের জন্য ওয়েট করছিলাম তুমি জানো। সব সময় কি আমি শুধু তোমাকে ফোন করে যাবো? তোমার আমাকে ফোন করার কোনো দায়িত্ব নেই। যদি নাই থাকে তাহলে আমি তোমাকে এত এক্সপেন্সিভ মোবাইলটা দিয়েছি কি করতে? আমি তো আশা করবো যে তুমি যারা ইউজ করো, আর কিছু না হোক তুমি তো বাড়ি পৌঁছে আমাকে একবার কল করে জানাতে পারতে। তাহলে কেন করলে না? ও হ্যালো। ফোনটা ধরি এতগুলো কথা শুনে শ্রেয়াও রেগে যায়। তার গলায় বিরক্তির সুর স্পষ্ট। বাড়ি পৌঁছে আগে আমি আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো নাকি আগে আপনাকে কল করব? আমি তো বলেছিলাম যে আমি ফ্রি হয়ে আপনার সঙ্গে কথা বলবো, আর আমি এই মাত্র ফ্রি হয়েছি। আর এখন তো আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম, তার আগেই তো আপনার কলটা চলে এসেছে। চুপ, একদম চুপ। শ্রেয়ার মুখে এত কথা শুনে রুদ্র দাঁতে দাঁত চেপে কথা বলতে শুরু করে। তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি আমি, তারপর তোমার ফ্যামিলি। তুমি ভুলে যেও না যে আমি তোমার হাজবেন্ড। এই কথাটা সব সময় মনে রাখবে শ্রেয়া। নেক্সট টাইম থেকে যেন সব সময় তোমার ফার্স্ট প্রায়োরিটি আমি হই। এরকম ভুল আর দ্বিতীয়বার থেকে দেখতে চাই না। এইবারে ভুলের জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। নাও, এবার আমাকে 50টা কিস করো। কি? শ্রেয়া রুদ্রর কথা শুনে চমকে ওঠে। আমার 50টা কিস? হ্যাঁ, ঠিকই শুনেছো। আর একটা কথা, তোমার প্রত্যেকটা কিসের শব্দ যেন আমার কানে এসে পৌঁছয়। আর এমন ভাবে কিস করবে যাতে আমি ফিল করতে পারি যেন তুমি আমার সামনেই আছো আর আমার ঠোঁটে কিস করছো। বুঝতে পেরেছো? চলো এবার শুরু করো। আমি মোটেই এরকম কিছু করবো না। আমি রাখছি এখন ফোনটা। শ্রেয়া রেগে গিয়ে উত্তর দেয়, তারপর ফোনটা কাটতেই যাবে। তার আগেই রুদ্র আরো গম্ভীর গলায় ওকে হুমকি দেয়। ভুলের জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। নাও, এবার আমাকে 50টা কিস করো। তোমার প্রত্যেকটা কিসের শব্দ যেন আমার কান পর্যন্ত এসে পৌঁছয়। আর এমন ভাবে কিস করবে যাতে আমি ফিল করতে পারি যে তুমি আমার সামনেই আছো আর আমার ঠোঁটে কিস করছো। বুঝতে পেরেছো? চলো এবার শুরু করো। রুদ্রর কথা শুনে শ্রেয়া মনে মনে রুদ্রকে প্রচুর গালাগালি দিলেও সে জানে ফোনটা সে কিছুতেই কাটতে পারবে না। সে ভালো করে জানে যে সে যদি এখন রুদ্রর কথা না শোনে তাহলে সত্যি আর কিছুক্ষণের মধ্যে রুদ্রর পাঠানো লোকজন তার বাড়িতে চলে আসবে, আর তখনই ওর বিয়ের সিক্রেটটা ওর ফ্যামিলির সবাই জেনে যাবে। শ্রেয়া তার বিয়ের কথাটা তার মা, দাদা ভাই আর বৌমনিকে বলতে অবশ্যই চায়, কিন্তু এইভাবে হঠাৎ করে নয়, ধীরে সুস্থে শান্ত মাথায় সে কথাটা বলতে চায়। তাই এখন রুদ্রর কথা মেনে নেওয়া ছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় নেই। শ্রেয়া ধীরে ধীরে কিস করতে শুরু করে। রুদ্রর গলায় শোনা যায় গম্ভীর স্বর। ভালো করে করো, আমি শুনতে পাচ্ছি না। ঠিক করে কিস করো। আমার কান পর্যন্ত প্রত্যেকটা কিসের শব্দ আসা যায়।
শ্রেয়া তখন বাধ্য হয়ে রুদ্রকে আরো জোরে জোরে কিস করতে শুরু করে। এবার শ্রেয়ার কিসের সাউন্ড শুনে রুদ্র তার চোখ বন্ধ করে নেয়। শ্রেয়া কিস করতে থাকে। তার গলার স্বর রুদ্রর কান থেকে আস্তে আস্তে হৃদয় ছুঁয়ে যায়। রুদ্র ঠোঁটে একটা হালকা হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে একটা ভালো লাগার আমেজ তাকে ঘিরে ধরে। আর তখন হঠাৎ করে শ্রেয়া চুপ হয়ে যায়। ওর দিক থেকে আর কোনো শব্দ না পেয়ে চোখটা খুলে তাকায় রুদ্র। রেগে গিয়ে বলে ওঠে, কি হলো নাকি, হঠাৎ করে থেমে গেলে কেন? আমি থামতে বলেছি তোমাকে। সেটা হয়তো বলেনি, কিন্তু কথা ছিল আপনাকে 50 বার কিস করতে হবে, আর সেটা আমি করে ফেলেছি রুদ্রবাবু, তাই আর নয়। আসলে শ্রেয়ার থেকে চুমু পেতে পেতে রুদ্র এতটাই ভাবনায় বিভোর হয়ে গিয়েছিল যে সে কাউন্ট করতে ভুলে গিয়েছিল। রুদ্র সামান্য অপ্রস্তুত হয়ে শ্রেয়াকে তাই জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি 50 বার কিস করা হয়ে গেল? আমি তো কাউন্টই করিনি। একটা কাজ করো, আবার আমাকে কিস করতে শুরু করে দাও, এবার আমি ঘুমবো। শ্রেয়া কি? শ্রেয়া এটা শুনে খুবই রেগে যায়। দেখুন রুদ্রবাবু, আমি না সত্যিই খুব টায়ার্ড হয়ে গেছি। সবে মাত্র আমি নিজের ঘরে এসেছি আর আমার খুব ঘুম পাচ্ছে। আমি একটু এবার ঘুমাবো। রুদ্রর যদিও এত তাড়াতাড়ি ফোনটা রাখতে একটু ইচ্ছা করছিল না, ওর মন চাইছিল এখন অনেকক্ষণ শ্রেয়ার সঙ্গে কথা বলতে। কিন্তু শ্রেয়া ক্লান্ত, তাই রুদ্রকে আর ডিস্টার্ব করতে চায়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে নাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। শ্রেয়া এটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। ওদিকে রুদ্র ওর নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। সেখানে শ্রেয়ার ফটো ওয়ালপেপার করা রয়েছে। রুদ্র শ্রেয়ার ফটোতে কিস করে, তারপর রেডি হতে চলে যায়। এদিকে শ্রেয়া একটা দীর্ঘশ্বাস ফেলে আর বিরক্ত হয়ে মনে মনে ভাবে, কি জানি এই লোকটার কপর থেকে আমি কবে যে মুক্তি পাবো? আমি এমন কি করতে পারি যার জন্য ও আমাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে দিতে পারে? কিছু তো আর মাথাতেও আসছে না। আমি তো যাই প্ল্যান করি সবই দেখি ওর সামনে ফেল হয়ে যায়। উল্টে এই সমস্ত করতে গিয়ে লোকটা আমার আরো কাছাকাছি চলে আসছে। না, তবে আর না, এবার আমাকে হয় এসপার নয় ওসপার কিছু একটা তো করতেই হবে। যেভাবেই হোক ওর হাত থেকে আমাকে মুক্তি পেতেই হবে। এরপর শ্রেয়া স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর যতক্ষণে শ্রেয়া স্নান সেরে রেডি হয়ে বাইরে আসে, ততক্ষণে গোটা বাড়ি ওর মায়ের হাতের রান্নার গন্ধে একেবারে মোমো করছে। সেই গন্ধের টানে শ্রেয়া লাফাতে লাফাতে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তখন ওর মা শ্রেয়ার প্রিয় মটন কষা রান্না করছিলেন। শ্রেয়া দেখে এরই মধ্যে ওর মা ওর ফেভারিট মাছের চপ, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, বাসন্তী পোলাও সমস্ত কিছু রেঁধে ফেলেছেন। আর ওর সবচেয়ে প্রিয় মাখা সন্দেশও তৈরি হয়ে গেছে। শ্রেয়া এত সব খাবার দাবার দেখে ওর মাকে বলে, ও মা, ওকে তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের মধ্যে কিন্তু একসাথে চুচো কমানি খেতে শুরু করে দিয়েছে। দাও দাও। দেবকী দেবী ওর কথা শুনে হেসে ফেলে। শ্রেয়া, তুই না আর বড় হলি না রে, এখনো সেই বাচ্চাই রয়ে গেলি। যা গিয়ে আগে বাইরের ঘরে বস, আমি আর দুটো চপ ভেজে নিই, তারপর তোকে খেতে দিচ্ছি। মায়ের কথা শুনে শ্রেয়া বাইরের ঘরের সোফায় এসে বসে, টিভি অন করে। এতদিন পর বাড়ি ফিরে এসে খুবই ভালো লাগছে শ্রেয়ার। সবচেয়ে বড় কথা হলো এখানে রুদ্র নেই। এখানে ও যা ইচ্ছে তাই করতে পারে, কেউ ওকে কিচ্ছু বলবে না। রুদ্র ম্যানশনে তো সবসময় ওকে ভয়ে ভয়ে থাকতে হয়। রুদ্র সারাদিন বাড়িতে না থাকলেও ও বাড়ি ভর্তি কাজের লোক থাকে। ওর ভয় করে ও কিছু বাড়াবাড়ি করলে ওরা যদি আবার রুদ্রর কাছে ওর নামে নালিশ করে দেয়। শ্রেয়া টিভিতে একটা নতুন সিনেমা চালিয়ে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেবকী দেবী ওর খাবার দাবার নিয়ে এসে টেবিলটাকে সাজিয়ে তোলেন। খাবার দেখেই হামলে পড়ে শ্রেয়া। দেবকী দেবী ওকে দেখে হেসে আবারও কিচেনে চলে যান। শ্রেয়া প্রথমেই মাছের চপে একটা বিরাট কামড় বসায়, তারপর একে একে সব খাবার গোগ্রাসে খেতে শুরু করে। তন্ময় ঘর থেকে বেরিয়ে এসে শ্রেয়াকে একেবারে হাপুস হুপুস করে খেতে দেখে ওর পিছনে লাগার জন্য হাসতে হাসতে বলে ওঠে, এই গুগলু আস্তে আস্তে খা, খাবারগুলো মাঝপথে পালিয়ে যাবে না তোকে ছেড়ে। শ্রেয়া তন্ময়ের গলা শুনে খেতে খেতেই তাকিয়ে দেখে তন্ময় হাসছে, তাই ও প্রতিবাদ করে, আমাকে এরকম করে কেন বলিস বলতো? তুই কি মোটা যে আমাকে দেখলে তোর গুবলু বলে মনে হয়? তন্ময় ওর পাশে বসে প্লেট থেকে একটা মাছের চপ ভেঙে খেতে শুরু করে। আর কি বলবো বল, তুই যা খাচ্ছিস তাতে আজ নয় কাল তোকে মোটা হতেই হবে। তোকে দেখে মনে হচ্ছে তোর খাবারগুলো বোধহয় তোকে ফেলে রেখে এক্ষুনি পালিয়ে যাবে। শ্রেয়া তন্ময়কে এক ঝলক দেখে খেতে খেতেই বলে, খাবার পালিয়ে যাবো কিনা জানি না, তবে তোর লোক কিন্তু আমার একদমই সুবিধার মনে হচ্ছে না দাদা ভাই। এখানে বেশিক্ষণ বসে থাকলে আমার খাবারগুলো আমার পেটে না গিয়ে তোর পেটে চলে যাবে। না না, আর দিবি না। তোর খিদে পেলে রান্নাঘরে গিয়ে মাকে বল তোকেও যেন খেতে দিয়ে দেয়। আর ভুলেও আমার প্লেটে হাত দিবি না, তুই বলে দিচ্ছি কিন্তু। এখানে যা আছে এই পুরোটাই আমার। মা আমার জন্য এগুলো স্পেশালি বানিয়েছে, এখান থেকে আমি কিছুতেই তোকে ভাগ দেবো না। বাপরে বাপরে বাপ, এক কুচি মাছের চপ ভেঙে গিয়েছি, তাতেই মেয়ের রাগ দেখ না। আচ্ছা আর রাগ করতে হবে না, তুই বসে খা, আমি আর নিচ্ছি না তোর থেকে। সুপর্ণা ওই ঘরে চলে আসে, শ্রেয়ার পাশে এসে বসে। এই শ্রেয়া, আজ ইভিনিং এ শপিং করতে যাবি? শ্রেয়া তো শপিং এর নাম শুনে এক পায় খাড়া। সে বলে, হ্যাঁ মামনি, যাবো যাবো যাবো। আমি তো সেই কবে থেকে বাইরে ঘুরতে যাবো বলে বসে আছি। এখানে যে কদিন আছি ততদিন জীবনে একটু স্বাধীনতা পেতে চাই। তুই এমন করে কথাগুলো বলছিস যেন তোকে জেলে রাখা হয়েছে। হ্যাঁ, জেলই তো। শ্রেয়া বিড়বিড় করে বলতে থাকে, সোনার তৈরি একটা বিরাট জেলখানায় আমি থাকি। একটা ভুল বিয়ের শাস্তি ভোগ করছি আমি। কি? ওর কথাটা স্পষ্ট বুঝতে না পারলেও কি যেন একটা অদ্ভুত কথা কানে আসে তন্ময়ের। সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, কি বললি তুই, কি করছিস? হ্যাঁ শ্রেয়া একটা দীর্ঘশ্বাস ফেলে।
কিছু না, তুই আমাকে খেতে দে দাদা ভাই। তন্ময় আর কোনো প্রশ্ন করে না। শ্রেয়াও খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায়, আর এবারে এসে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। শ্রেয়া আর সুপর্ণা শপিং করতে বেরোয়। ওরা রাস্তায় এসে একটা ট্যাক্সিতে ওঠে। কিছুক্ষণ পর ট্যাক্সিটা একটা বেশ বড় সড়ো শপিং মলের সামনে এসে দাঁড়ায়। শ্রেয়া নিজে ট্যাক্সি থেকে নেমে সুপর্ণাকেও নামতে বলে। সুপর্ণাও শ্রেয়ার সঙ্গে নেমে আসে, আর তারপর চোখের সামনে ওই বিরাট বড় শপিং মলটাকে দেখে সুপর্ণা বলে ওঠে, এই শ্রেয়া, তুই এখানে কেন এলি বলতো? এটা তো অনেক বড় একটা জায়গা। আমরা তো শপিং করতে এসেছি, এখানে তো এটা ছাড়া আর কোনো মল নেই। চল না ভেতরে যাই। আজকে তুমি মন খুলে এই মল থেকে যা যা কিনতে চাও কিনে নাও। আর শোনো, কেনাকাটার সময় দাম নিয়ে কিন্তু একদম মাথা ঘামাবে না। আজকে তোমাকে আমি শপিং করাতে এনেছি, তাই আজকে সমস্ত খরচ আমার। যা ইচ্ছে তাই কেন। কিন্তু শ্রেয়া, এখানে তো সবকিছুই খুব দামি। সস্তা জিনিস এখানে পাওয়াই যায় না। এসব জিনিস বাজার থেকে তো আমরা অনেক কম দামে পেয়ে যাবো। এখানে তো সব দোকান থেকে ফিক্সড প্রাইসে জিনিসগুলো আমাদের কিনতে হবে, একটু দরাদরিও আমরা করতে পারবো না। বৌমনি, আমি তো বলছি দাম নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। আজকের সব পেমেন্ট আমি করব। সে তো বুঝলাম, কিন্তু তার আগে আমাকে একটা কথা বল, এত টাকা তোর কাছে কোথা থেকে এলো রে? আহা, বললাম তো আমি এখন কলকাতায় একটা জব করছি, আর সেটাও রুদ্র প্রতাপ ব্যানার্জি কোম্পানিতে। তোমার কি মনে হয় ওরা আমাকে খুব কম টাকা মাইনে দেয়? শোনো তাহলে, ব্যাপারটা কিন্তু একেবারেই সেই রকম নয়। হ্যাঁ, এরকম একটা নাম করা জায়গায় চাকরি পাওয়া মানে বলতে পারো পুরো একেবারে লাইফ সেট। আর তাছাড়া এমনিতেও স্যালারির অত টাকা আমার কোনো কাজে লাগেই না। আমি কিসে খরচ করবো বলো? আমি তো টাকা জমিয়েই ছিলাম এটা ভেবে যাতে তুমি আর আমি মিলে প্রচুর শপিং করতে পারি। এখন চলো তো ভিতরে যাই। রাস্তায় দাঁড়িয়ে কি আর এই সমস্ত কথা বলা যায় নাকি? শ্রেয়ার কথা শুনে সুপর্ণা মুচকি হেসে ট্যাক্সিওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। তারপর দুজনেই মলের ভিতরে চলে যায়। সুপর্ণা ভিতরে এসে হাঁ করে মলটাকেই দেখতে থাকে। সুপর্ণা প্রথমবার এত বড় মলে এসেছে, আর মলটা ভিতর থেকে সত্যি খুব সুন্দর দেখতে। শ্রেয়াও আসলে আজ প্রথমবারই এই মলেতে এসেছে। সেও বেশ অবাক হয়ে মলের চারিদিকটা দেখছে। তবে ওই একই সময়ে আরো দুটো চোখ এক দৃষ্টে শ্রেয়াকেই দেখছিল। লোকটা একটা বাইক নিয়ে এসে মলের বাইরেই দাঁড়িয়েছিল। শ্রেয়া যখন ট্যাক্সি থেকে নেমে মলের ভিতরে যাচ্ছিল, তখন থেকেই লোকটা একভাবে শ্রেয়াকে দেখছিল। তারপর সেই লোকটা একটু সরে গিয়ে কাউকে কল করে। অপর প্রান্ত থেকে একটা পুরুষালী কণ্ঠ শোনা যায়। হ্যাঁ বিট্টু, বল কি হয়েছে? রনি স্যার, আপনার ম্যাডাম মানে শ্রেয়া ম্যাডাম এখন ওর বৌদির সঙ্গে শপিং মলে এসেছে। শ্রেয়া শপিং মলে? কি বলছিস তুই বিট্টু? এই বিট্টু হলো রনির ট্রাস্টেড লোক। রনি ওকে শ্রেয়ার উপর নজর রাখতে বলেছিল। হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আজ সকালে ওরা দুই ভাই বোন মিলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল না? এখন সুযোগ আছে এটা শোধ নেওয়ার। আর এই শ্রেয়া আপনাকে বিয়ে করবে না বলেছে, আপনাকে রিজেক্ট করেছে। আপনি বললে এক্ষুনি মেয়েটাকে তুলে নিয়ে আপনার বাংলাতে পৌঁছে দিয়ে আসতে পারি। দেবো স্যার? রনি বিট্টুর কথা শুনে হেসে ফেলে। একদম ঠিক বলেছিস, তবে একা কিছু করতে চাস না। লোক ডেকে সিন ক্রিয়েট করে ফেলতে পারে। দাঁড়া, আমি আরো লোক পাঠাচ্ছি মলের সামনে। আজকে রাতটা আমি আমার ডার্লিং শ্রেয়ার সঙ্গেই কাটাবো। বিট্টুর ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। সে ফোনটা কেটে দেয়। রনিও ফোনটা কেটে বিছানার দিকে তাকায়। সেখানে দুজন সুন্দরী স্বল্প বসনা মেয়ে বসেছিল। রনি তাদের দুজনকে বলে, এই তোমরা এখন যাও তো এখান থেকে, আজ আর তোমাদের কোনো দরকার নেই। আজ এই বিছানায় আমার সঙ্গে শ্রেয়া থাকবে, আর কেউ না। এই বলে সে আলমারি থেকে নোটের গোছা বের করে মেয়ে দুটির দিকে ছুড়ে দেয়। ওই দুটি মেয়ে নোটের গোছা কুড়িয়ে নিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রনি তখন ওর ঘরের দেওয়ালে টাঙানো শ্রেয়ার ছবিটার দিকে তাকায়। আজ তো তোমাকে আমার সাথে সময় কাটাতেই হবে, তারপর দেখবো তুমি আমাকে বিয়ে না করে কোথায় যাও। খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করে নেবো শ্রেয়া। এদিকে শ্রেয়া আর সুপর্ণা তখনও শপিং মলে শপিং করছিল। এই মলে এমন অনেক জিনিসপত্র ছিল যা সুপর্ণা হয়তো আজ অব্দি নিজের চোখেও দেখেনি। সুপর্ণা শ্রেয়াকেও এই জিনিসগুলো দেখাচ্ছিল। প্রায় 2 ঘন্টা পর সুপর্ণা আর শ্রেয়ার শপিং শেষ হয়, আর ওরা দুজন কাউন্টারে চলে আসে। সুপর্ণা শ্রেয়ার কানে কানে বলে, এই শ্রেয়া, আমি বোধহয় এক্সাইটেড হয়ে বেশি কেনাকাটা করে ফেলেছি রে। এখন তো মনে হচ্ছে লম্বা চওড়া একটা বিল আসতে চলেছে। আমার ভয় করছে রে, যদি এত টাকা না থাকে। শ্রেয়া এবার ওর বৌদিকে বোঝানোর চেষ্টা করে, আরে বৌমনি, আমি বলেছি তো আমি আছি, এত চিন্তা কেন করছো? আর বিল নিয়ে তোমাকে কে এত ভাবতে বলেছে শুনি? বিল তো পে করবো আমি, তুমি এত চাপ নিচ্ছ কেন? ওরা লাইনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ওরা কাউন্টারের সামনে আসে। শ্রেয়া ওদের কেনা সমস্ত জিনিস কাউন্টারে রাখে। কাউন্টারের ছেলেটা একে একে সমস্ত জিনিস চেক করে, তারপর বিল রেডি করে। ছেলেটা বলে 5 লাখ টাকা বিল হয়েছে। কথাটা শুনেই সুপর্ণার মাথা ঘুরতে থাকে। সে আজ অব্দি একসঙ্গে 5,000 টাকার বেশি শপিং করেনি, আর 5 লাখ টাকার কেনাকাটা করার কথা সে তো স্বপ্নেও ভাবতে পারে না। এখন সে বুঝতে পারছে যে শ্রেয়াও এই বিরাট বিল পে করতে পারবে না, আর তারপর এখানকার সবার সামনে ওদের দুজনকেই খুবই এম্বারাস হতে হবে। শ্রেয়া নিরুত্তাপ মুখে ওর পার্স থেকে কার্ডটা বের করে কাউন্টারের দিকে এগিয়ে দেয়। কাউন্টারের ছেলেটি শ্রেয়ার কার্ডটা ভালো করে দেখে, তারপর তার ম্যানেজারকে ডেকে আনে।
ম্যানেজারও এসে কার্ডটি দেখে, তারপর অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকায়। শ্রেয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সুপর্ণার মনে হয় এই বুঝি ম্যানেজার ওদের অপমান করতে শুরু করবে, কিন্তু তা না করে ম্যানেজার হঠাৎই গদগদ হয়ে হাসি হাসি মুখে শ্রেয়াকে বলে ওঠে, সরি ম্যাডাম, আপনারা নিজেরা এইভাবে কাউন্টারে এসে লাইন দিয়ে দাঁড়িয়েছেন কেন? আপনারা তো আমাদের ডাকলেই পারতেন। আপনারা চা, কফি, কোল্ড ড্রিঙ্ক কিছু নেবেন? না থ্যাঙ্কস। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে সুপর্ণা ভীষণ অবাক হয় ও শ্রেয়ার দিকে তাকায়, কিন্তু শ্রেয়া তখন হাসি মুখে উত্তর দিয়ে চলেছে, আমাদের আর কিছুই লাগবে না, আপনি শুধু একটু তাড়াতাড়ি করে বিলটা পেমেন্ট করিয়ে দিন না প্লিজ, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, ফিরতেও হবে আমাদের। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলছি ম্যাডাম, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যদি সঙ্গে গাড়ি না এনে থাকেন তাহলে আমরা আপনার বাড়ি পর্যন্ত কার পাঠানোর ব্যবস্থা করছি। আপনাকে একদম বাড়ির সামনে ড্রপ করে দিয়ে আসবে। না 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 না, এসবের কোনো দরকার নেই, আমরা ট্যাক্সিতে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজার দ্রুত বিল পেমেন্ট করে শ্রেয়ার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। শ্রেয়া হাসি মুখে সুপর্ণার হাতটা ধরে। বৌমনি চলো বাইরে গিয়ে ট্যাক্সি ধরি, ওনারা আমাদের জিনিসপত্র ট্যাক্সিতে তুলে দেবেন, তাই না ম্যানেজার বাবু? ম্যানেজার শ্রেয়ার কথা শুনে কান এঁটো করা হাসি হেসে মাথা নাড়ে। অবশ্যই অবশ্যই ম্যাডাম, আপনারা বাইরে আসুন, আমি এখনই আপনাদের সমস্ত জিনিসপত্র বাইরে নিয়ে আসছি। শ্রেয়া আবারও হেসে সুপর্ণার সঙ্গে সেখান থেকে চলে যায়। কাউন্টারের ছেলেটি এতক্ষণ ধরে যা দেখেছে তাতে সে ভীষণ অবাক হয়ে গেছে। শ্রেয়ারা চলে যেতেই ছেলেটি ম্যানেজারকে জিজ্ঞেস করে, স্যার এই ম্যাডাম কে ছিলেন, মানে স্পেশাল কেউ? আর এরকম কার্ডটা তো আমি কখনো দেখিনি, এটা কিরকম কার্ড স্যার? ম্যানেজার কাউন্টারের ছেলেটাকে একটা ধমক দিয়ে বলে ওঠে, হাট, খালি বোকার মতো কথা। ইনি কে বুঝতে পারছিস না? ইনি হলেন রুদ্রপ্রতাপ ব্যানার্জি, মানে টি বিজনেস টাইকুন রুদ্রপ্রতাপ ব্যানার্জির ওয়াইফ। তুমি চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মলটাই কিনে নিতে পারেন, বুঝলি? চল চল এখন চল, এই সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলতে আমাকে হেল্প করবি, চল। কাউন্টার ছেলেটি রুদ্রপ্রতাপ ব্যানার্জির নামটা শুনেই তো চমকে ওঠে। ম্যানেজারের সঙ্গে দ্রুত পায়ে সমস্ত জিনিস তুলে নিয়ে শ্রেয়া আর সুপর্ণার পিছু পিছু মল থেকে বেরিয়ে যায় ছেলেটা। শ্রেয়া আর সুপর্ণা মলের বাইরে আসে। ওদের পিছনে আসে মলের ম্যানেজার আর কাউন্টারের ওই ছেলেটি। ওরা দু হাতে শ্রেয়াদের ব্যাগগুলো নিয়ে এসেছে। শ্রেয়া সুপর্ণাকে বলে, বৌমনি একটা ট্যাক্সি ডাকো তো। সুপর্ণা ট্যাক্সি ডাকার জন্য একটু এগোতেই দুজন অচেনা ছেলে এসে শ্রেয়ার সামনে দাঁড়ায়। শ্রেয়া তাদের থেকে বিরক্ত হয়ে ওঠে। কে ভাই তোমরা, কি চাই, কিছু বলবে কি? ওদের মধ্যে একটা ছেলে শ্রেয়ার কথা শুনে বিচ্ছিরি ভাবে হেসে ওঠে। তোকে চাই, তোকে নিয়ে যেতে এসেছি। মানে আমাকে আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আমাদের বসের হুকুম আছে। দ্বিতীয় ছেলেটা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ওঠে, আমরা আজ তার কাছে তোকে নিয়ে যাবো। সে আজকে তোর সঙ্গে রাত কাটাতে চায়। কে কে তোদের বস? শ্রেয়া ছেলেটার কথা শুনে খুব স্বাভাবিকভাবে ভীষণ রেগে যায়। তার এত সাহস কি করে হয় শুনি? দেখো রনি স্যার, রনি সাধু খান, নামটা চেনা চেনা লাগছে। ও রনি। শ্রেয়া রনির নাম শুনে হাতের মুঠো শক্ত করে দাঁত কিরমির করে ওঠে। তোদের বসকে গিয়ে বলে দিস আমি কোথাও যাবো না, সরে যাবে রাস্তা থেকে। না যেতে চাইলে জোর করে নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে ছেলেটা শ্রেয়ার হাতটা চেপে ধরে। যদি ভালো চাস তাহলে চুপচাপ আমাদের গাড়ি তুলতে বস, তাহলে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে যাবো, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ স্যার বলছি। শ্রেয়া প্রচন্ড রেগে দাঁত কিরমির করে উঠে হাত ছাড়িয়ে নেয়। তারপর ছেলেটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তোদের সাহস কি করে হলো রে আমার গায়ে হাত দেওয়ার? তোরা কিন্তু জানিস না আমি কে। ধাক্কা খাওয়া ছেলেটা জ্বলন্ত চোখে শ্রেয়ার দিকে তাকায়। তখনই চেঁচামেচি শুনে সুপর্ণা ওখানে চলে আসে। শ্রেয়াকে ওদের সঙ্গে দেখে বলে ওঠে, শ্রেয়া শ্রেয়া এরা করে এদের রনি বাঁচিয়েছে বৌমনি, এরা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়। সুপর্ণা এই কথা শুনে রেগে গিয়ে ছেলেগুলোকে বলে, এই এত সাহস পাও কোথা থেকে তোমরা? চুপ করে চলে যাও, নইলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। ছেলে দুটো সুপর্ণার কথা শুনে রেগে ওঠে। ওদের একজন পকেট থেকে রিভলভার বার করে সুপর্ণার মাথায় তাক করে। কি 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 করছো কি? বন্দুকটা সরাও, গুলি লেগে যেতে পারে, সরাও বলছি। তাহলে আমাদের গাড়িতে চুপচাপ উঠে বসো, নইলে এক্ষুনি এখানে দাঁড়িয়ে তোমার বৌদির মাথার খুলে উড়িয়ে দেবো। আর পুলিশের ভয় আমাদের দেখে লাভ নেই। হ্যাঁ, এসব ছোটখাটো কাজের জন্য ওরা আমাদের কিছুই বলে না। এই এলাকার পুলিশ আমাদের বসের পকেটে থাকে, পকেটে। তোমার বৌদিকে এখানে মেরে ফেললো না, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা জেলে পর্যন্ত যাবো না। ম্যানেজার আর মলের কর্মচারীটিও এতক্ষণ এইসব দেখছিল। এখন বন্দুক দেখে ওরাও বেশ ভয় পেয়ে যায়। ম্যানেজার কর্মচারীটিকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? জিনিসপত্রগুলো এখানেই রাখ আর তাড়াতাড়ি মলের ভিতরে চল। এই সমস্ত ঝামেলায় আমাদের জড়ানোর কোনো দরকার নেই। কর্মচারীটি ম্যানেজারের কথা শুনে শ্রেয়ার জিনিস রেখে দ্রুত মলের ভিতরে চলে যায়। শ্রেয়া সুপর্ণার দিকে তাকায়। সুপর্ণা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি মরতে চাই না, এই তো কদিন আগে আমাদের বিয়ে হয়েছে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। শ্রেয়া কিছু একটা কর। শ্রেয়া সুপর্ণার দিকে শান্তভাবে তাকায়। বৌমনি তুমি ভয় পেও না, আর এইভাবে কেঁদো না তো। শোনো, আমি না তোমার কোনো ক্ষতি হতে দেবো না, এটা জেনে রেখো। তারপর ছেলেগুলোর দিকে তাকায়। এই যে ঠিক আছে, আমি যাচ্ছি তোমাদের সাথে, তার আগে ওই বন্দুকটা আমার বৌমনির মাথা থেকে সরিয়ে নাও। ছেলে দুটো শ্রেয়ার কথা শুনে শয়তানের মতো হেসে উঠে একে অপরের দিকে তাকায়। তারপর সুপর্ণার মাথা থেকে বন্দুকটা সরিয়ে নেয়। সুপর্ণার যেন ধরে প্রাণ আসে। সে দীর্ঘশ্বাস ফেলে।
শ্রেয়া তখন বাধ্য হয়ে ওদের সঙ্গে গাড়ি থেকে ওঠে। ছেলেগুলো গাড়িতে উঠে বসে আর ড্রাইভারকে নির্দেশ দেয়। বসের বাংলোয় চলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করে বাংলোর দিকে ঘুরিয়ে নেয়। সুপর্ণা তাড়াতাড়ি তন্ময়কে কল করে সবটা জানিয়ে দেয়। গাড়ির ভিতরে বসে ছেলে দুটো নোংরা দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকিয়ে দেখছে। ওদের মধ্যে থেকে একজন হেসে বলে ওঠে, যাই বলিস ভাই, মেয়েটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, এখন বুঝতে পারছি আমাদের বস কেন এর জন্য পাগল। ঠিকই বলেছিস, আজকের রাতটা না বস ফুল মস্তিতে কাটাবে। হ্যাঁ, এই বলে ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে। ওদের কথা শুনে শ্রেয়ার ভীষণ রাগ আর বিরক্ত লাগে। তারই মধ্যে আবারও একটি ছেলে শ্রেয়াকে বলে ওঠে, এই তুই কিছুক্ষণ আগে মলের বাইরে দাঁড়িয়ে কি বলছিলি? আমরা জানি না নাকি তুই কে? হ্যাঁ, আরে তোর ব্যাপারে আমরা সব কিছু জানি। হ্যাঁ, তোর দাদার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে, এরা তোদের ফ্যামিলির আর কিছু হয় না নেই। তোর মতো একটা 2 পয়সা ভেগে না আমাদের রনি স্যার পাস্তা দিচ্ছে, এটা তোর ভাগ্য। হ্যাঁ, আরে পাগলি, রনি স্যার তোকে পছন্দ করেন এটা ভেবেই তো তোর খুশি হওয়া উচিত। শ্রেয়া ওদের কথার কোনো জবাব দেয় না, কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হয় তার। হঠাৎ করে গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। আরে সাই, গাড়ি চালাচ্ছিস তো? ড্রাইভার সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, সামনেটা একবার তাকে দেখুন না। ড্রাইভারের কথা শুনে ওই দুটো ছেলের সঙ্গে শ্রেয়াও সামনের দিকে তাকায়। ওরা দেখে সামনে বেশ কয়েকটা বড় বড় গাড়ি এসে দাঁড়িয়েছে, আর গাড়িগুলো থেকে প্রায় 25-30 জন বডিগার্ড বন্দুক হাতে নেমে এসে ওদের গাড়িটাকে ঘিরে ফেলেছে। ছেলে দুটো এতজন বডিগার্ডকে দেখে ভয় পেয়ে একে অপরের দিকে তাকায়। এত বডিগার্ড কারে ভাই? শ্রেয়া বডিগার্ডদের দিকে তাকিয়ে থাকে। একজন বডিগার্ড এগিয়ে এসে গাড়ির দরজাটা খুলে বন্দুক উঁচিয়ে বলে ওঠে, এখন সবাই গাড়ি থেকে বেরিয়ে আসুন। ছেলে দুটো বেশ ঘাবড়ে গিয়ে গাড়ি থেকে নামে। ড্রাইভার আর শ্রেয়াও গাড়ি থেকে বেরিয়ে আসে। একজন বডিগার্ড শ্রেয়ার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ায়। ম্যাডাম, আপনি ওই কালো গাড়িটাতে গিয়ে বসুন, এদেরকে আমরা দেখে নিচ্ছি। আমরা রুদ্র স্যারের বডিগার্ড ম্যাডাম। ওকে। এই সময় রুদ্রর নামটা শুনেই শ্রেয়ার ঠোঁটে একটা চওড়া হাসি ফুটে ওঠে। সে ছেলে দুটির দিকে রেগে তাকায়। ব্যাস, এবার তোদের কে বাঁচায় আমি খালি দেখি। ছেলে দুটো এখনো হতভম্ব। এসব কি হচ্ছে ওরা কিছুই বুঝতে পারছে না। শ্রেয়া ওদের সামনে দিয়ে হেঁটে গিয়ে পাশেই দাঁড়ানো অত্যন্ত দামি ওই কালো রঙের গাড়িটায় বসে পড়ে। শ্রেয়া গাড়ির ভিতরে ঢুকে দেখে সেখানে আগে থেকে একটা ল্যাপটপ অন করে রাখা আছে। ল্যাপটপে ভিডিও কলে রুদ্রকে দেখা যাচ্ছে। শ্রেয়া ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাতেই রুদ্র ওকে প্রশ্ন করে, এই ছেলেগুলো কারা ছিল শ্রেয়া? আর ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? রুদ্রবাবু আপনি? শ্রেয়া রুদ্রকে দেখে একটু বেশি উত্তেজিত হয়ে ওঠে, সেই সঙ্গে কিছুটা নার্ভাসও। সে হাঁপাতে হাঁপাতে আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা আচ্ছা আপনি আপনি কি করে জানেন যে আমি 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 বিপদে পড়েছি? রিংটার কথা মনে আছে? রুদ্র ওর দিকে তাকায় ভালো করে। যাওয়ার আগে আমি তোমাকে একটা রিং পরিয়ে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ রুদ্রবাবু। শ্রেয়ার চোখ পড়ে হাতের আঙুলে থাকা হালকা গোলাপি রঙের পাথর বসানো দামি আংটিটার দিকে। শ্রেয়া যখন বাড়ি ফিরছিল তখন রুদ্রকে আংটিটা পরিয়ে দিয়েছিল, আর পরিয়েই হুমকি দিয়ে বলেছিল যাই হয়ে যাক এটা যেন সে কিছুতেই আঙুল থেকে না খুলে, আর যদি ভুল করেও এটা সে কখনো খুলে ফেলে তাহলে খুব খারাপ হবে। এটা শুনে শ্রেয়া তখন রুদ্র খুব রেডিও গিয়েছিল, কিন্তু এখন ও মাথা নাড়িয়ে চিন্তা করতে থাকে, আর তারপর বলে, হ্যাঁ আমার মনে আছে, এখানে আসার আগে আপনি আমাকে এই রিংটা পরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আমি যেন এটা কোনো অবস্থাতেই না খুলি। এটা খুললে আপনি আমাকে শাস্তি দেবেন। হ্যাঁ একদম ঠিক বলেছো। আসলে ওই আংটিটার মধ্যে আমি একটা ট্র্যাকার ফিট করে দিয়েছিলাম, যাতে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সমস্ত কিছু আমি জানতে পেরে যাই। আর যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে ওই আংটিটার ভিতরে পাথরটা লাল হয়ে উঠবে। আমারও তো একটা একই রকমের আংটি রয়েছে, তোমার কোনো বিপদ হলে আমার আঙুলের আংটিটার পাথরও লাল হয়ে গিয়ে আমাকে সিগন্যাল দেবে। তাতে আমি যেখানে যেভাবেই থাকি না কেন তোমার কোনো সমস্যা হলে আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবো। শ্রেয়া ভালো করে আরো একবার আংটিটিকে দেখে। সে দেখে আংটিটির পাথরটা সত্যি লালচে দেখাচ্ছে একটু। তোমার এখন আর কোনো বিপদ নেই, আর সেই কারণেই পাথরের রং আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। এবার আমার প্রশ্নের উত্তর দাও। আমাকে আগে বলো ওই ছেলেগুলো আসলে কারা, আর এত রাতে তুমি একা একা রাস্তায় কি করছিলে? আমি তো একা আসিনি। শ্রেয়ার নার্ভাসনেস তখনও কাটেনি। সে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি আর আমার বৌমনি একসঙ্গে শপিং করতে এসেছিলাম। হঠাৎ এই রাস্তায় এই ছেলেগুলো আমাদের উপর অ্যাটাক করে, আর ওরা আমাকে জোর করে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। ভাগ্যিস আপনার বডিগার্ডের সময় মতো এসে পড়েছিল, তাই বেঁচে গেলাম। থ্যাংক ইউ সো মাচ রুদ্রবাবু। আপনি যখন আমাকে এই আংটিটা পরিয়েছিলেন তখন আমি খুব রেগে গিয়েছিলাম জানেন, কিন্তু ট্রাস্ট মি এখন আমার আর কোনো রাগ নেই, বরং এখন আমার বেশ নিশ্চিন্ত লাগছে। আর আমি প্রমিস করছি এই আংটিটা না আমি কোনো দিনও আমার হাত থেকে খুলবো না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তোমার বাড়ির লোকজনকে বিয়ের কথাটা বলে দিয়েছো নিশ্চয়ই? রুদ্র প্রশ্ন শুনে শ্রেয়া মাথা নিচু করে নেয়। রুদ্র ওকে ভালো করে দেখে বলে ওঠে, মানে তুমি এখনো বলে উঠতে পারোনি? ওকে, আমি পরশুদিন তোমার কাছে আসছি। এর মানেটা কি?
আমি তো মাত্র 2 দিন হলো এখানে এসেছি, আর আমার এখানে আরো একটা সপ্তাহ থাকার কথা। আমি এক্ষুনি কলকাতা ফিরে যেতে চাই না রুদ্রবাবু, প্লিজ। আমি বলেছি আমি আসছি। আমি একবার বলেছি আমি পরশু দিনে তোমাকে নিয়ে যেতে আসছি। আমি আসবো তোমার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে। আমি নিজেই ওনাদেরকে জানাবো যে তুমি আমার স্ত্রী। এরপর 1 সপ্তাহ তুমি আর আমি দুজনে ওই বাড়িতে থাকবো। তোমার বাড়ির লোক মানে তো আমারও শ্বশুর বাড়ির লোক। আমি তাদের সঙ্গে আলাপ করতে চাই। মানে আপনি এখানে থাকবেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কেন তোমার কোনো আপত্তি আছে? হেমা, না না, আমার আপত্তি থাকতে যাবে কেন? কিন্তু আমার মনে হয় আপনার না সমস্যা হবে। আপনি তো ওই অত বড় ম্যানশনের সবচেয়ে বড় লাক্সারিয়াস এসি রুমে থাকেন, আর আমরা তো মধ্যবিত্ত। আমাদের তো সাদা মাটা বাড়িতে, মানে আপনার বাড়ির মতো ওরকম নরম গদিও নেই, এসিও নেই। বলতে পারেন মধ্যবিত্ত জীবনের নিত্য প্রয়োজনটুকু ছাড়া বাড়তি কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নেই আমাদের বাড়িতে। আর এরকম একটা জায়গায় আপনি 1 সপ্তাহ থাকবেন কি করে? এগুলো কোনো ব্যাপারই নয় শ্রেয়া, আমি ঠিক থাকতে পারবো। আর যেখানে তুমি থাকবে সেখানে আমার আর কিছুই চাই না। তুমি যেখানে থাকো সেখানে আমার একটা অদ্ভুত শান্তি লাগে, ভালো লাগা হয়। তুমি জানো না শ্রেয়া, আমি এখানে এসে তোমাকে ঠিক কতটা মিস করছি। তোমাকে ছাড়া এখন 1 মুহূর্ত আর থাকতে পারি না। কি জাদু করেছো বলো তো তুমি আমার উপরে। আমি ঠিক করেই ফেলেছি, এবার থেকে আমি যেখানেই যাবো তোমাকে সঙ্গে নিয়ে যাবো। শ্রেয়া রুদ্রর কথা শুনে হঠাৎ কি যেন ভাবতে শুরু করে। মুচকি হেসে সে রুদ্রর দিকেই তাকিয়ে থাকে। শ্রেয়াকে এভাবে দেখে রুদ্রর মুখেও হালকা হাসির আভা দেখা যায়। শ্রেয়ার মন এখন অনেকটাই বদলে গেছে। এখন আর রুদ্রর নাম শুনলেই ওর বুকটা ধরফর করে ওঠে না। হয়তো ও নিজেও রুদ্রকে অল্প অল্প ভালোবাসতে শুরু করেছে। রুদ্র যখন ওকে বলল যে সে পরশু আসছে, তখন শ্রেয়ার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা বোধহয় আর ভয় নয়, বরং অচেনা এক ভালো লাগায়। এখন সে নিজেই রুদ্রকে দেখতে চায়। রুদ্র ল্যাপটপের স্ক্রিনটা অন রেখেই মোবাইল থেকে কাউকে একটা মেসেজ পাঠায়। শ্রেয়ার গাড়ির ড্রাইভারের ফোনে একটা মেসেজ ঢোকার শব্দ হয়। মেসেজ পাওয়ার পর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। শ্রেয়ার বাড়ির দিকে রওনা দেয় ওরা। রুদ্র তখনও স্ক্রিনে শ্রেয়ার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। শ্রেয়া আজকে শূন্যমনস্ক হয়ে রয়েছে। সে অন্যদিনের মতো রুদ্রের প্রতি বিরক্ত নয়। এতটুকু রাগের আভাস ওর চোখে মুখে নেই, বরং আজ সে এক অদ্ভুত দৃষ্টিতে রুদ্রের চোখে তাকিয়ে রয়েছে। দুজনের ঠোঁটে হালকা মুচকি হাসি। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। রুদ্র গাড়ি কিছুক্ষণের মধ্যেই শ্রেয়ার বাড়ির সামনে এসে থামলো। ড্রাইভার কিছুক্ষণ অপেক্ষা করে। সে ভাবে শ্রেয়া ম্যাডাম হয়তো নিজেই গাড়ি থেকে নেমে যাবে, কিন্তু শ্রেয়াকে একভাবে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে ড্রাইভার একটু ঘাবড়ে যায়। ম্যাডাম, ও ম্যাডাম, শুনছেন? ম্যাডাম আপনার বাড়ি চলে এসেছে। আপনার বাড়ি চলে এসেছে। ও আচ্ছা। ড্রাইভারের কথা শুনে শ্রেয়া সম্বিত ফেলে। সে জানলা দিয়ে নিজের বাড়ির দিকে তাকায়, এরপর রুদ্রর দিকে তাকায়। আমি তাহলে আসি? ইচ্ছে তো করছে না তোমাকে যেতে দিতে। মন চাইছে এইভাবে সারাদিন সারা রাত শুধু তোমার দিকে তাকিয়ে থাকে। তবে এখনকার মতো ছেড়ে দিতেই হবে। আর মাত্র 2 দিন, তারপর তো আমিও আসছি। এরপর তোমাকে আর কখনো আলাদা থাকতে দেবো না। যাও, এখন যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। শ্রেয়া মাথা নেড়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে যায়। বাড়িতে ঢুকেই ওর চোখে পড়ে বসার ঘরের সোফাতে দেবকী দেবী মাথায় হাত দিয়ে বসে আছেন, আর ওনার চোখ থেকে অবিরাম জলের ধারা ঝরে পড়ছে। শ্রেয়া ওর মাকে এইভাবে কাঁদতে দেখে ঘাবড়ে যায়। ও পাশে বসে এক হাতে মায়ের হাতটা ধরে প্রশ্ন করে, কি হয়েছে মা? এভাবে বসে বসে কাঁদছো কেন তুমি? দেবকী দেবী শ্রেয়াকে হঠাৎ করে চোখের সামনে দেখে অবাক হয়ে যান। উনি তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরেন। তুই তুই ঠিক আছিস মা? শ্রেয়া, হ্যাঁ, তোর কিছু হয়নি তো রে? এই তো আমি মা, এই তো আমি। দেখো কি হবে আমার, আমি একদম ঠিক আছি। এই দেখো না, আমি তো তোমার সামনেই বসে আছি মা। দেবকী দেবী চোখের জলটা মুছে নেন। কিন্তু সুপর্ণা যে ফোন করে বললো শপিং মলের সামনে থেকে কয়েকজন লোক তোকে জোর করে ধরে নিয়ে গেছে। সুপর্ণা বললো ওরা নাকি রনির লোক, তোকে ধরে নিয়ে গেছে শুনে তন্ময় তো তোকে খুঁজতে বেরোলো। কতক্ষণ তো হয়ে গেল তন্ময় সুপর্ণা কেউই তো এখনো বাড়ি ফেরেনি। আমার খুব ভয় করছিল রে মা। রনি ছেলেটা খুব খারাপ ছেলে। আমি ভাবছিলাম রনি হয়তো তোর কোনো ক্ষতি করে দেবে। শ্রেয়া দেবকী দেবীর কথা শুনে তৎক্ষণাৎ তন্ময়কে ফোন করতে শুরু করে, কিন্তু তন্ময়কেও কিছুতেই ফোনে পায় না। শ্রেয়া তখন সুপর্ণাকে কল করে, কিন্তু সুপর্ণার ফোনেও আউট অফ কভারেজ এরিয়া রেকর্ডিং বাজতে থাকে। শ্রেয়া অরিট হয়ে মনে মনে ভাবে, এই রে, দাদা ভাই কি রনির বাড়ি চলে গেল নাকি? ওরা তো জানে না যে আমি সেফলি বাড়ি পৌঁছে গেছি। এদিকে এরই মধ্যে তন্ময় আর সুপর্ণা রনির বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড ওদের কিছুতেই ভিতরে ঢুকতে দিতে চায় না। তাই তন্ময় রাস্তা থেকে চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে রনি ওর কয়েকজন গার্ডসকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। রনি আসতেই তন্ময় ওর কাছে গিয়ে ওর কলারটা ধরে ফেলে। তা দেখে রনির 2জন গার্ড ছুটে এসে তন্ময়কে ধাক্কা মেরে রনিকে ওর হাত থেকে ছাড়িয়ে নেয়।
রনি ভীষণ রেগে গিয়ে দাঁত কিরমির করতে করতে বলে ওঠে, আমার বোন কোথায় রনি? আমি খবর পেয়েছি তোর লোকেরা ওকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। বল আমার বোন কোথায়? কোথায় রেখেছিস তুই ওকে? না বলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার বোনের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে খুন করতে আমার হাত কাঁপবে না। আমার বোন কোথায় রনি? রনি এগিয়ে এসে সরাসরি তন্ময়ের মুখে সপাটে একটা ঘুষি মারে। চুপ, একদম চুপ, একদম চিৎকার করবি না সালা। তোর বোন আমার কাছে নেই, আর সে কোথায় গেছে আমি সেটা জানিও না। রনির কথা শুনে তন্ময় ওর পেটে কষিয়ে এক লাথি মারে। রনি এক ধাক্কায় কয়েক পা পিছিয়ে যায়। প্রচন্ড রেগে রনি বিশ্রী একটা মুখ করে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে লাথি মারলি? তোকে হয়তো আমি শেষ করে ফেলবো। রনি কথাটা বলতে বলতে তন্ময়ের দিকে তেড়ে আসতে যায়। কিন্তু সুপর্ণা পথ রোধ করে দাঁড়িয়ে ওর দিকে সোজা আঙুল তোলে। খবরদার রানী, আমার হাজবেন্ডের গায়ে হাত লাগালে আমি তোকে শেষ করে দেব। আমি সাক্ষী আছি, তোর লোকেরাই শ্রেয়াকে উঠিয়ে নিয়ে গেছে। বল বল শ্রেয়া কোথায়, বল। আমার চোখের সামনে তোর লোকেরা ওকে জোর করে তুলে নিয়ে গেছে। এখন শ্রেয়া কোথায় তুই সেটা জানিস না বললি আমরা সেটা মেনে নেবো ভেবেছিস? কি ব্যাপার বৌদি? রনি সুপর্ণাকে দেখে থেমে যায়। ওর মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। তুমি তো দেখছি একেবারে তোমার স্বামীর রক্ষক হয়ে উঠেছ না? ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন তোমার হাজবেন্ডকে বাঁচাও। আর কি জানো তো বৌদি, মেয়েদের কথা আমি আবার ফেলতে পারি না। তোমার কথা আমি মেনে নিচ্ছি, আমি আর ওকে মারবো না, কিন্তু তোমার হাজবেন্ডকে এবার পুলিশ মারবে গো। এই বলে রনি পুলিশকে কল করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ রনির বাড়ির সামনে চলে আসে। রনি পুলিশকে মিথ্যে কথা বলে। সে বলে যে তন্ময় ওর বাড়িতে এসে অকারণেই মারপিট করছে। তন্ময়ের সঙ্গে সঙ্গে পুলিশকে বলে যে রনি ওর বোনকে কিডন্যাপ করেছে। কিন্তু রনি এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, তাই পুলিশও তন্ময়ের কথা না শুনে রনির কথাই শোনে। আর রনিকে কিছু না বলে তন্ময়কে জোর করে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যায়। বিপদ বুঝে সুপর্ণাও ওদের সঙ্গে চলে যায়। পুলিশ অফিসার রনির নির্দেশ মতো তন্ময়কে লকআপের ভিতর ঢুকিয়ে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। সুপর্ণা বারবার অনুরোধ করলেও ওর কথায় পুলিশেরা পাত্তাই দেয় না, বরং ওর সামনেই তন্ময়ের উপর 3rd ডিগ্রি অত্যাচার করতে শুরু করে। সুপর্ণা থানার প্রত্যেকের কাছে কাকুতি মিনতি করে বলে যে ওর স্বামী নির্দোষ, কিন্তু ওর কথায় কেউ পাত্তা দেয় না। উল্টে একজন রকচটা পুলিশ অফিসার সুপর্ণাকেই বলে, শোনা, আপনি এখন চুপটা বাড়ি হয়ে যান। হ্যাঁ, নইলে আপনার স্বামীর সঙ্গে না আপনাকে লকআপে ঢুকিয়ে দেবো। সেই জন্য বলছি বেশি ঝামেলা না করে এখান থেকে চলে যান, নইলে ওকে আরো বেশি মার খেতে হবে। যান এখান থেকে। সুপর্ণা তখন বাধ্য হয়ে থানা থেকে চলে যায়। সে কাঁদতে কাঁদতে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসে। এদিকে বাড়িতে শ্রেয়া এক নাগাড়ে সুপর্ণা আর তন্ময়কে ফোন করে যাচ্ছিল। ওদেরকে না পেয়ে বারবার ট্রাই করছিল ফোনে। সুপর্ণা বাড়ির ভিতরে ঢুকেই শ্রেয়াকে দেখে চমকে ওঠে। সে ছুটে শ্রেয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, শ্রেয়া, শ্রেয়া তুই কিভাবে বাড়ি ফিরে এলি? তোকে তোরা ওদের গাড়িতে করে তুলে নিয়ে গেছিল, ওদের হাত থেকে তুই বাড়ি ফিরলি কিভাবে? বৌমানি সেসব অনেক কথা পরে বলবো, তার আগে তুমি বলো দাদা ভাই কোথায়? কখন থেকে আমি তোমাদের দুজনকে ফোনে ট্রাই করে চলেছি, কিন্তু কিছুতেই তো কল কানেক্ট হচ্ছে না। তুমি একা ফিরলে কেন গো? দাদা ভাই কোথায়? শ্রেয়া কথা বলতে বলতেই সদর দরজার দিকে তাকায়। সুপর্ণাকে চুপ করে থাকতে দেখে দেবকী দেবী ওকে বলেন, কি হলো বৌমা, চুপ করে আছো কেন? তন্ময় কোথায়? সে তোমার সঙ্গে আসেনি? সুপর্ণা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হাঁটু ভাঁজ করে মাটিতেই বসে পড়ে। দেবকী দেবী এইভাবে কাঁদতে দেখে বেশ ঘাবড়ে যান। বৌমা, বৌমা কি হয়েছে? হ্যাঁ, আমাকে পরিষ্কার করে সবটা বলো আগে। তুমি এইভাবে কাঁদছো কেন? আমার তন্ময় কোথায়? সুপর্ণা কাঁদতে কাঁদতে দেবকী দেবী আর শ্রেয়াকে সমস্ত কথা খুলে বলে। সুপর্ণার মুখে তন্ময়ের জেলে যাওয়ার কথা শুনে ওরা আকাশ থেকে পড়ে। একই সঙ্গে ওরা ভীষণ অবাক আর বিচলিত হয়ে পড়ে। দেবকী দেবী সুপর্ণাকে বলেন, এখন বসে থাকার সময় নয় বৌমা, চলো চলো চলো, এখনই চলো, এখনই আমরা থানায় যাবো। আমিও দেখো কোন আইনে ওরা আমার তন্ময়কে এভাবে বিনা দোষে জেলে ঢুকিয়ে দিল। চলো চলো, আমি তোমার সঙ্গে যাবো, আমি নিজে ওদের সঙ্গে কথা বলবো গিয়ে। মা, চলো, আমিও যাবো আপনার সঙ্গে। দাঁড়াও মা। সুপর্ণা আর দেবকী দেবী বাড়ি থেকে বেরোতে গেলে শ্রেয়া ওদের পিছু ডাকে। মা, তুমি যাবে না। দেবকী দেবী শ্রেয়ার কথা শুনে থমকে যান। শ্রেয়া এগিয়ে আসে দেবকী দেবীর সামনে। মা, তুমি বাড়িতেই থাকো, বৌমনির সঙ্গে আমি যাব। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি দাদা ভাইকে জেল থেকে বের করে আনবোই আনবো। তুমি চিন্তা করো না মা, আমি থাকতে দাদা ভাইয়ের কোনো ক্ষতি হবে না। তুমি বাড়িতেই থাকো, আমরা কিছুক্ষণের মধ্যেই দাদা ভাইকে নিয়ে চলে আসবো। আমি তোমাকে ফোন করে সমস্ত কিছুর আপডেট দিতে থাকবো মা, চিন্তা করো না। তুই বাচ্চা মেয়ে, তুই গিয়ে কি বলবি? তুই গেলে যদি ওরা তন্ময়কে না ছাড়ে তখন? ছাড়বে মা, আমি গেলেই ওরা দাদা ভাইকে ছেড়ে দিতে বাধ্য হবে। তুমি বাড়িতে থাকো, আমি আর বৌমনি যাচ্ছি। এই বলে শ্রেয়া আর সুপর্ণা বেরিয়ে যায়। দেবকী দেবী আবারও মাথায় হাত দিয়ে সোফার উপরে বসে পড়ে। এতক্ষণ তার শ্রেয়াকে নিয়ে চিন্তা হচ্ছিল, আর এখন তন্ময়ের জন্য তার প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সুপর্ণা আর শ্রেয়া দুজনেই পুলিশ স্টেশনের ভিতরে ঢোকে। সুপর্ণা তাড়াতাড়ি জেলখানার দিকে ছুটে গিয়ে তন্ময়কে খুঁজতে থাকে। সেলের ভিতরে তন্ময় তখন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ওকে ভয়ানকভাবে মারা হয়েছে, আর ওর গোটা শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। শ্রেয়াও সুপর্ণার পাশে এসে সেলের ভিতরে তন্ময়কে এভাবে পড়ে থাকতে দেখে রাগে গনগন করতে থাকে, আর থানার মাঝখানে চেঁচিয়ে ওঠে,
এই গাঙ্গুলি এদের দুজনকে থানার ভেতরে ঢুকতে দিয়েছে। শ্রেয়াকে চেঁচাতে দেখে একজন পুলিশ অফিসার গর্জন করে ওঠে তার অধস্তন পুলিশ কর্মচারীদের উদ্দেশ্যে। দত্তবাবু, এদের দুজনকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। শ্রেয়া পুলিশ অফিসারটির কথা শুনে রেগে লাল হয়ে গিয়ে ওনার সামনে এসে চোখে চোখ রেখে চেঁচিয়ে ওঠে। আপনি আপনি মেরেছেন আমার দাদা ভাইকে, তাই তো? আপনার সাহস কি করে হয় বিনা দোষে আমার দাদা ভাইকে এখানে তুলে আনার? এইভাবে কেউ মানুষকে মারে? আপনি আমার দাদা ভাইয়ের গায়ে হাত তুলেছেন, তাই না? আপনাকে তো আমি এত সহজে ছাড়বো না। এক্ষুনি আমার দাদা ভাইকে ছেড়ে দিন বলছি, নইলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। পুলিশটি শ্রেয়াকে এত রেগে চিৎকার করতে দেখে বলে ওঠে, কে তুমি? তোমার তো সাহস করতে পারো? তুমি আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলছো? তুমি জানো আমি কে? আমার নাম শুনলে না এই এলাকার তাওয়ার তাওয়ার ক্রিমিনালরা ভয়ে কাঁপে। আর তুমি আমার থানায় দাঁড়িয়ে আমাকে ধমকাচ্ছ? এতে করে তোমার দাদার ভালো হবে ভাবছো? আমি এরপর না ওকে আরো মারবো। এখন তো সবে অজ্ঞান হয়েছে, একবার জ্ঞান ফিরলে এমন মারবো না যে প্রাণ নিয়ে ওই সেল থেকে বেরোতে পারবে কিনা তার ঠিক নেই। রনি স্যার নিজে তোমার দাদার নামে অভিযোগ জানিয়েছে। এই জীবনে আরো জেল থেকে বেরোতে পারবে না, বুঝেছো? তোমরা দুজনেই যদি প্রাণে বাঁচতে চাও এখান থেকে চলে যাও, নইলে তোমাদের যে কি হবে না সেটা তোমরা ভাবতেও পারছো না। খবরদার! পুলিশের ধমকে শ্রেয়া একটু ভয় পায় না, উল্টে পুলিশের দিকে সোজা আঙুল তুলে আরো জোরে চিৎকার করে বলে ওঠে, আমি আবারও বলছি, এখনো সময় আছে। ভালো চান তো এক্ষুনি আমার দাদাকে ছেড়ে দিন। এরপর যদি আরো দেরি করেন তাহলে আপনার এই চাকরিটা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট। সাসপেন্ড করিয়ে ঘরে বসিয়ে রেখে দেবো বলে দিচ্ছি। আর পুলিশের চাকরি থেকে সাসপেন্ড হলে এই বয়সে যার কোথাও চাকরি জুটবে না, সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে আর বলে দিতে হবে না। কি বলছে না এই মেয়েটা? পুলিশরা শ্রেয়ার কথা শুনে হা করে হাসতে শুরু করে। আশেপাশে বসে থাকা অন্যান্য পুলিশরাও হাসে। শ্রেয়া প্রচন্ড রেগে সবার দিকে একবার চোখ বোলায়। পুলিশটা হাসতে হাসতেই শ্রেয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি আমাকে সাসপেন্ড করাবে, তাই তো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? তোমার কি ক্ষমতা যে তুমি আমাকে সাসপেন্ড করাবে? আমি রনি স্যারের জন্য কাজ করি। আমি পুলিশের ঊর্ধ্বে থাকলেও আমি ওনার খাস লোক। আর এই এলাকায় ওনার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি আমাকে সাসপেন্ড করাবে তো? যাও করো। আমি দেখো তুমি আমাকে কেমন সাসপেন্ড করাতে পারো। যাও। সুবর্ণা ওদের এই বচসা থেকে কাঁদতে কাঁদতে পুলিশদের সামনে এসে হাত জোড় করে। স্যার স্যার দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন স্যার, ও খুব কষ্ট পাচ্ছে, ওর চিকিৎসার দরকার হলে ও মরে যাবে স্যার। ওই দেখো, সুবর্ণার এই কাতর আবেদনের পরেও পুলিশটি হাহা করে হাসতে থাকে। ওনাকে মারবার জন্য এখানে আনা হয়েছে। আপনাকে তো রনি স্যার বলেছেন যে কথা। যাকে আপনারা এখন আসুন তো, আপনারা থাকলে আমাদের কাজে অসুবিধা হচ্ছে। বেরোন এখান থেকে, বেরোন। বৌমনি? সুবর্ণা অসহায় ভাবে শ্রেয়ার দিকে তাকায়। শ্রেয়া বলে ওঠে, তুমি একটু এখানে দাঁড়াও বৌমনি, আমি জাস্ট 1 মিনিট আসছি। এই বলে শ্রেয়া এক ছুটে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। কাউকে একটা ফোন করে বাইরে বেরিয়ে 1 মিনিটের মধ্যে ফিরে আসে। পুলিশ ওদের বার করে দিতে চাইলেও ওরা বাইরে যায় না, থানার মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকে। মিনিট 2 পরে থানার ল্যান্ডলাইনে ফোন আসে। একজন অন্য পুলিশ ফোনটা রিসিভ করে। শ্রেয়ার সামনে দাঁড়ানো অসভ্য পুলিশ অফিসারটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, মুখ্যমন্ত্রী ফোন করছে স্যার, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। পুলিশটি এই কথা শুনে অবাক হয়। শ্রেয়াদের দিকে একটা দৃষ্টি দিয়ে তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করে হ্যালো বলে। হ্যালো। অন্যদিক থেকে কিসব কথা হয় সেসব যদিও শ্রেয়ারা শুনতে পায় না, কিন্তু দেখতে পায় যে পুলিশটি ঘামতে শুরু করেছে। তার গলার স্বরে এতক্ষণ যে রোয়াব দেখা যাচ্ছিল সেটাও একেবারে ভ্যানিশ হয়ে গেছে। আমতা আমতা করে কিছুক্ষণ কথা বলার পরে সে অবশেষে বলে ওঠে, সরি সরি সরি, আই এম ভেরি সরি। দয়া করে এরকম করবেন না, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। চাকরিতে চলে গেলে আমি সর্বশান্ত হয়ে যাবো। প্লিজ আমার দিকটা একটু দেখুন। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, বুঝিয়ে বলছি আপনাকে। প্রায় মিনিট 5 কথা বলার পর ফোনটা রেখে চেয়ারে বসে পড়ে পুলিশটি। শ্রেয়া লোকটির দিকে লক্ষ্য রাখে। সে দেখে লোকটার মুখের ভাব বদলে যাচ্ছে। পুলিশটিরও তখন শ্রেয়ার দিকে চোখ পড়ে। সে ছুটে এসে শ্রেয়া আর সুপর্ণার সামনে হাত জোড় করে দাঁড়ায়। সরি ম্যাডাম, ভেরি সরি, আমি আপনাকে সত্যি চিনতে পারিনি। দয়া করুন আমাকে ম্যাডাম, প্লিজ। আপনি দয়া না করলে আমি ভাবে মারা যাবো ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। লজ্জা করে না? শ্রেয়া রাগে কড়া দৃষ্টিতে তাকায় পুলিশ অফিসারের দিকে। আপনারা পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের সঙ্গে এরকম ব্যবহার করছেন? ক্ষমা তো আপনাকে আমি করবই না। আমার দাদার গায়ে হাত তোলার শাস্তি আপনাকে তো পেতেই হবে। চাকরিটা তো যাবেই, আর কোনো ভদ্র চাকরি যাতে না জোটে সেই ব্যবস্থাটাও আমিই করব। খুব অহংকার ছিল না আপনার? একটু আগে গর্ব করে বলছিলেন না পুলিশের উর্দি পরে থাকলেও আপনি আসলে রনি স্যারের লোক। যান যান না যান, উর্দিটা খুলে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছি তো এবারে। এবার রনি স্যারের কাছে গিয়ে দেখুন উনি আপনাকে চাকরি দিতে পারেন কিনা। পুলিশটি লজ্জায় মাথা নিচু করে নেয়। আর তখনই কয়েকজন বডিগার্ডের পোশাক পরা লোক থানায় ঢুকে আসে। হাবিলদার তন্ময়ের সেলের দরজাটা খুলে দেয় আর গার্ডরা এসে তন্ময়কে তুলে নিয়ে যায়। তাই দেখে সুপর্ণা ঘাবড়ে গেলেও শ্রেয়া ওকে বলে ওঠে, বৌমনি তাড়াতাড়ি চলো, ওরা দাদা ভাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমাদেরকেও হাসপাতালে যেতে হবে, এক্ষুনি চলো।
সুপর্ণা এবং শ্রেয়া দুজনেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওরা দুজন হাসপাতালে পৌঁছানো মাত্রই দেখে যে ওখানকার ডাক্তারদের নিয়ে একটা মেডিকেল টিম তৈরি করা হয়ে গিয়েছে। তন্ময়কে বেস্ট পরিষেবা দেওয়ার আয়োজন চলছে। ডাক্তারদের এই টিমে এই অঞ্চলের সেরা ডাক্তারদের এক জায়গায় করা হয়েছে, আর তন্ময়কেও অপারেশন থিয়েটারে শিফট করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতরেও তন্ময়কে প্রোটেক্ট করার জন্য রুদ্র গার্ডদের মোতায়েন করা হয়েছে। এত কিছু দেখে সুপর্ণা ঘাবড়ে গিয়ে শ্রেয়াকে বলে, এসব কি শ্রেয়া? মানে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের জন্য এত আয়োজন কে করলো? তুই থানা থেকে বেরিয়ে কাকে ফোন করেছিলি বলতো? আর এই পুলিশ অফিসারকে বা কেন সাসপেন্ড করে দেওয়া হলো? কে কে করলো রে সাসপেন্ড? আর এই হাসপাতালে এত গার্ডস, এত লোকজন, এরা কারা? কে কে পাঠিয়েছে এদের? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না শ্রেয়া, কি হচ্ছে? আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? শ্রেয়া শান্তভাবে সুপর্ণার দিকে তাকায়, ওর কাঁধে একটা হাত রাখে। বৌমনি, তুমি এখন এসব নিয়ে ভেবো না তো, আমি পরে তোমাকে সমস্ত কিছু ডিটেলসে বলবো, ঠিক আছে? এখন দাদা ভাই সুস্থ নয়, আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হলো ওকে সুস্থ করে তোলা। এখন আগে আমরা এই দিকটা সামলে, পরে সময় করে সব কথা আমি তোমাদেরকে জানাবো। শ্রেয়ার কথা শুনে সুপর্ণা চুপ করে হাসপাতালের বেঞ্চে বসে পড়ে। তখনই শ্রেয়ার ফোনে দেবকী দেবীর ফোন আসে। শ্রেয়া মায়ের নাম্বার দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো। দেবকী দেবী ফোনের অপর প্রান্ত থেকে কাতর স্বরে বলে ওঠেন, শ্রেমা, মারে তোরা ঠিক আছিস? তোর মা এখন কেমন আছে? ও কোথায়? তুই 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 জানাবি বললি তো, কিন্তু কিছুই তো জানালি না। আরে বাবা, আমি তো টেনশনে আছি। বল না, তোর মাকে কি থানা থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, নাকি আমি আসবো এখন? হ্যাঁ বল না। শ্রেয়া দেবকী দেবীকে শান্ত করার চেষ্টা করে। মা 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 তুমি আগে একটু শান্ত হও তো, এত দুশ্চিন্তা করো না মা, এত টেনশন করার কোনো দরকার নেই। আর তোমাকে কোথাও বেরোতে হবে না এখন, দাদা ভাইকে ওরা থানা থেকে ছেড়ে দিয়েছে আর ও এখন জেলে নেই। তবে তবে মা, ওকে নিয়ে আমরা একটু হাসপাতালে এসেছি, বুঝেছো? দেবকী দেবী শ্রেয়ার কথা শুনে আরো চিন্তিত হয়ে ওঠেন। হাসপাতালে কেন? হাসপাতালে কেন? তোর মায়ের কি হয়েছে? ও ঠিক আছে তো? শ্রেয়াও একটু বিপন্ন কণ্ঠে বলে, ঠিক নেই মা, দাদা ভাইকে আসলে ওরা খুব মারধর করেছিল মা। দাদা ভাইয়ের জ্ঞান নেই, ওর চিকিৎসা চলছে। তবে তবে চিন্তা করো না মা, চিন্তা করো না। ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, আর একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না মা। দেবকী দেবী শ্রেয়ার কথা শুনে স্তম্ভিত হয়ে যান। শ্রেয়া একটু থেমে অবস্থাটা সামলে নিতে চেষ্টা করে। মা মা শোনো, আমি না তোমাকে একটু পরে আবারও কল করবো, হ্যাঁ? এখন রাখছি। এই বলে সে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই একজন লোক শ্রেয়ার কাছে এসে বলে, হ্যালো ম্যাডাম, আমার নাম বিক্রম, আমি রুদ্র স্যারের খাস লোক। আমি ওনার সমস্ত বডিগার্ডদের হ্যান্ডেল করি। আসলে আমি আপনাকে একটা বিষয় জানাতে এসেছি। এখানে যে সমস্ত বডিগার্ডদের দেখছেন, এরা 24 ঘন্টা এই হাসপাতালের চারিদিকে মোতায়েন থাকবে আর কি। আপনার দাদা যতদিন হাসপাতালে থাকবেন, এরাও এখানেই থাকবে। আর এখন আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। রুদ্র স্যারের অর্ডার, আপনাকে ওর একলা কোথাও ছাড়া যাবে না। চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম, আপনি এখন একদম রিল্যাক্স করুন। ঠিক আছে। রুদ্রর কথা শুনতেই শ্রেয়ার চোখে জল আসে। সে বিক্রমকে বলে, আপনি এখন যান, আমি ঠিক আছে। বিক্রম সেখান থেকে চলে যায়। শ্রেয়া আবার কল করে রুদ্রকে। রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে নেয় রুদ্র। শ্রেয়া ঠিক করে একটু হেসে ফেলে। মনে হচ্ছে আপনি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলেন, তাই না? তা বলতে পারো। রুদ্র ঠোঁটেও হালকা হাসি ফুটে ওঠে। তোমার ফোন আসার অপেক্ষাকৃত ছিলাম। যদিও আমার লোকেরা প্রতি মুহূর্তে তোমার খবর আমাকে দিচ্ছে, তবু আমি তোমার মুখ থেকে সমস্তটা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। আমার লোকেরা আমাকে জানিয়েছে তুমি খুবই টেনশনে ছিলে, আমি সব শুনেছি। আর শুনে আমার না ভীষণ মাথাটা গরম হয়ে যাচ্ছে। তোমাকে এইভাবে হেনস্থা করেছে শুনে আমার ইচ্ছা করছিল পুলিশটাকে জ্যান্ত মাটিতে দিতে ফেলি। আপাতত আমি ওকে শুধু সাসপেন্ড করিয়েছি, তবে তুমি চিন্তা করো না, এখানে শেষ নয়। ওর কাজের শাস্তি আমি ওকে দেবই। তোমার সঙ্গে অসভ্যতা করেছিল, এর শাস্তি ওকে পেতেই হবে। আমিও দেখবো রুদ্রপ্রতাপ ব্যানার্জির হাত থেকে ওকে কি বাঁচায়। না রুদ্রবাবু, উনি যা শিক্ষা পাওয়ার পেয়ে গেছেন, এখন আর নতুন করে আপনার কিছু করার কোনো দরকার নেই। আর একটা কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুদ্রবাবু। আপনি ছিলেন বলেই আজ সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আপনি যা করার করে দিয়েছেন, থ্যাংক ইউ। রুদ্র শ্রেয়ার মুখ থেকে থ্যাংক ইউ শুনে অসন্তুষ্ট হয়। তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? আমি এই সমস্ত কিছু শুধু তোমার জন্য করেছি শ্রেয়া। আমি তোমার কষ্ট দেখতে পারি না, সেই কারণে সব করেছি। আর তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? শ্রেয়া, তোমার পরিবার এখন আমার পরিবার। আর নিজের পরিবারের জন্য কেউ কিছু করলে তাকে থ্যাংক ইউ বলে। আর এই থ্যাংক ইউ বলার জন্য এবার তোমাকে শাস্তি পেতে হবে। শোনো, আবার শাস্তি? কিসের শাস্তি? থ্যাংক ইউ বলার শাস্তি। তুমি এখন আমাকে মেসেজ করে 100 বার সরি লিখবে।
তোমার হাসি পাচ্ছে কেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাইপ করে 100 বার সরি লিখে দেবো। ঠিক আছে, আর ভালো কথা, আমি আর 2 দিন পরেই তো আসছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি রাখছি। এই বলে শ্রেয়া কলটা কেটে দেয়। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন। শ্রেয়া এবং সুপর্ণা ডাক্তারের কাছে যায়। ডাক্তার শ্রেয়াকে বলেন, ম্যাডাম, আপনার দাদা এখন সম্পূর্ণ সুস্থ। চিন্তার কোনো কারণ নেই, আমরা ওকে ভিআইপি রুমে শিফট করছি। সেখানে সমস্ত ফেসিলিটি রয়েছে। আপনার দাদা আর 2 দিনের মধ্যেই হাঁটাচলা শুরু করতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়া হাসি মুখে ডাক্তারকে থ্যাংক ইউ বললে ডাক্তার চলে যান। পরের দিন সকালবেলা তন্ময়ের জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলে তাকায়, তার সামনে তখন সুপর্ণা, শ্রেয়া ও দেবকী দেবী উপস্থিত। তন্ময় তাকায় সুপর্ণার দিকে। আমি তো জেলে ছিলাম, এখানে এলাম কি করে? আর এটা কোথায়? তন্ময়, চিন্তা করো না, সুপর্ণা তন্ময়ের কাছে গিয়ে ওর হাতটা ধরে। তুমি এখন একদম ঠিক আছো। তুমি হাসপাতালে আছো, এখন আর চিন্তা করার কিচ্ছু নেই। যে পুলিশ অফিসার তোমার উপরে অত্যাচার করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে। তুমি শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো। কিন্তু এসব কিভাবে হলো? তন্ময় তো সুপর্ণার কথা শুনে চারপর্ণাই অবাক হয়ে যায়। সুপর্ণা, আমাকে বলো সবটা, আমি তো কিছু বুঝতে পারছি না। এত বড় হাসপাতালে আমি। সুপর্ণা তখন তন্ময়কে পুরো ঘটনাটা খুলে বলে। তন্ময় তখন শ্রেয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, শ্রেয়া, তুই এত কিছু কিভাবে করলি? তুই কাকে ফোন করেছিলি? সব বলবো দাদা ভাই, আগে সুস্থ হয়ে তুই বাড়ি চল, তারপর সব কথা বলবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আগে তুই সুস্থ হয়ে ওঠ, এসব কথা তো পরে হবে রে। তন্ময় আর কিছু বলে না। ঠিক তখনই তন্ময়ের কেবিনের দরজাটা কেউ খোলে। সবাই দরজার দিকে তাকায়। সবাই দেখে দরজায় রনি আর তার লোকজন তন্ময়ের কেবিনের দরজায় এসে দাঁড়িয়েছে। রনির হাতে একটা ফুলের তোড়া। সে হাসতে হাসতে কেবিনে ঢুকে আসে। রনিকে দেখে তন্ময়, সুপর্ণা দেবী, দেবকী দেবী এবং শ্রেয়ার মুখে রাগ ফুটে ওঠে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। সবাই দেখে রনি আর তার লোকজন তন্ময়ের কেবিনের দরজায় এসে দাঁড়িয়েছে। রনির হাতে একটা বড় ফুলের তোড়া। সে হাসতে হাসতে কেবিনে ঢুকে আসে। রনিকে দেখে তন্ময়, সুপর্ণা, দেবকী দেবী আর শ্রেয়ার চোখে মুখে রাগ ফুটে ওঠে। রনি ঠোঁটে একটা শয়তানি হাসি খেলিয়ে ফুলের তোড়াটা তন্ময়ের দিকে বাড়িয়ে দেয়। শালা বাবু, এই নাও, আমি তোমার জন্য বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছি। রনি তন্ময়কে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে। পুলিশ অফিসারটা কি বাজে বলো তো? কিভাবে তোমাকে মেরেছে? হ্যাঁ, ছি 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 ছি, এভাবে কেউ মারে? কি নিষ্ঠুর ওরা! আমি শুধু বলেছিলাম তোমাকে এক রাতের জন্য জেলে রেখে পরের দিন সকালে ছেড়ে দিতে। কিচ্ছু শুনলো না ওরা আমার কথা। এইভাবে মারধর করলো তোমাকে। হ্যাঁ ভাই, আমাকে মাফ করে দাও। আমি যদি জানতাম ওরা এরকম করবে তাহলে পুরো পুলিশ স্টেশনে না আমি আগুন লাগিয়ে দিতাম। এই দেখো না, এখন তোমার খবর পেয়ে আমি ছুটে এসেছি তোমাকে দেখতে। আর দেখো, তোমার জন্য ফুলও নিয়ে এসেছি। এই বলে সে তন্ময়ের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দেয়। তন্ময় রনির হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অসভ্য ছেলে! তোর এত সাহস, তুই কেন চলে এসেছিস? বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। তোর কাছ থেকে কোনো সিম্প্যাথি আমি চাই না। তোর জন্যই পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়েছিল। তুই আমার নামে মিথ্যা অভিযোগ করেছিলি, আর আমি এটাও জানি তুই ওদের বলেছিলি আমাকে মারধর করতে। এখন নাটক করতে এসেছিস? হ্যাঁ, চলে যা, চলে যা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রনি, চলে যা, চলে যা। রনি তন্ময়ের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, শালা বাবু, দেখছো তো কেমন কষ্ট পাচ্ছ? কেন চিৎকার করছো তুমি? হ্যাঁ, ভাঙবে তবু মচকাবে না। এখনো গলায় এত জোর? হ্যাঁ, তুই এত মার খেয়েছিস যে তোকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, তবুও তোর অহংকার কমেনি। এখনো আমার সামনে চোখে চোখ রেখে জোরে গলায় কথা বলছিস। ভুলে যাস না তন্ময়, আমি চাইলে এই হসপিটালে, এই বেডে তোর মা, তোর বউ, তোর বোনের সামনে তোকে খুন করে দিতে পারি। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাই বলছি, এখনো সময় আছে। ভদ্রভাবে কথা বল আমার সাথে। ভদ্রভাবে কথা না বললে আমিও কিন্তু বেশিক্ষণ ভদ্র থাকতে পারবো না, বুঝেছিস? এই বলে সে তন্ময়ের গলাটা চেপে ধরে। শ্রেয়া তৎক্ষণাৎ ধাক্কা মেরে রনির হাতটা সরিয়ে দেয়, আর সেই সঙ্গে রনির গালে সপানে একটা চড় বসিয়ে দেয় শ্রেয়া। রনির লোকেরা তাই দেখেই বন্দুক উঁচিয়ে ধরে শ্রেয়ার দিকে। রনি এক হাতে নিজের গাল চেপে ধরে অন্য হাতে ওদের থামতে ইশারা করে। শ্রেয়া রনির সামনে দাঁড়িয়ে ওর দিকে আঙুল তুলে প্রশ্ন করে, তোর এত সাহস হয় কি করে আমার দাদা ভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলার? হ্যাঁ, কে সাহস দিয়েছে তোকে এত?
তুই কোন সাহসে এই হাসপাতালে ঢুকেছিস? জবাব দে আগে। আমি বলছি এই মুহূর্তে তুই এই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, নইলে আমি তোকে এমন মার মারবো যে তুই এখান থেকে সোজা হয়ে বেরোতে পারবি না রে, বুঝেছিস? আর শুনে রাখ, আমি যদি তোকে এখানে মারিও তাহলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কথাটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। রনি এই কথাটা শুনে হঠাৎ করে শ্রেয়ার হাতটা চেপে ধরে, তারপর ওর হাত মুচড়ে ওকে নিজের কাছে টেনে আনে। সুপর্ণা আর দেবকী দেবী এগিয়ে এসে রনিকে বাধা দিতে চাইলে রনির লোকেরা ওদের মাথায় বন্দুক তাক করে ধরে, ফলে ওরা বাধ্য হয় দাঁড়িয়ে যেতে। শ্রেয়াকে ওইভাবে কষ্ট পেতে দেখে তন্ময় উঠতে চায়, কিন্তু ওর কিছুক্ষণ আগেই জ্ঞান এসেছে, তাই ও বিছানা থেকে উঠতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গেই কুর্চে ওঠে। রনি, আমার বোনকে ছেড়ে দে বলছি, নইলে কিন্তু ওটা ভালো হবে না। রনি প্রচন্ড রেগে শ্রেয়াকে নিজের কাছে টেনে আটকে রেখে ওর হাতে মোচড় দিতে দিতে বলে, তোদেরকে আমি অনেকবার ভালোবেসে বোঝাতে চেয়েছি, কিন্তু তোরা ভাই বোন দুটোই এমন জেদি আর একগুণে যে আমার কথা বুঝতেই চাস না। তোরা সব সময় আমাকে অপমান করেছিস, তার ফল কি হয়েছে তোরা দুজনেই খুব ভালো করে দেখতে পাচ্ছিস। তারপর শ্রেয়ার দিকে ফিরে বলে, সফরে গিয়ে খুব মুখ খুলেছে তোর, তাই না? খুব সাহস বেড়ে গেছে। এখন দেখ আমি তোর সঙ্গে কি করি। এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর না। রনি নিজের লোকেদের উদ্দেশ্যে এবার বলে ওঠে, এই, এদের সব কটাকে তুলে নিয়ে যা, আমার বাংলোয় নিয়ে গিয়ে বেঁধে রেখে দে সব কটাকে। আর এই শ্রেয়াকে আমি নিয়ে যাব, আজ রাতেই আমাদের বিয়ে হবে, দেখিস শালা কে আটকায় আমায়। রনির লোকেরা সুপর্ণা, দেবকী দেবী এবং তন্ময়কে জোর করে নিয়ে যায়। সত্যিই কেউ বাধা দেয় না। শ্রেয়া রনিকে ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে রুদ্রর গার্ডদের ডাকতে যায়, কিন্তু শ্রেয়া বাইরে বেরিয়ে অবাক হয়ে দেখে বাইরে কোনো গার্ড নেই। রনি পিছন থেকে ছুটে এসে শ্রেয়ার হাতটা টেনে ধরে বলে ওঠে, চলো এখন আমার সঙ্গে। 8 ঘন্টা পরে রনির গাড়ি একটা বাংলোর বাইরে গিয়ে থামে। এটা রনিরই বাংলো। রনি শ্রেয়াকে জোর করে টেনে নিয়ে বাংলোর ভিতরে ঢোকে। বাংলোর বাইরে চারিদিকে তার লোকেরা পাহারা দিচ্ছে। ভুল করছিস রনি, তুই খুব বড় ভুল করছিস, কিন্তু তুই নিজের মৃত্যু ডেকে আনছিস বলে দিচ্ছি। এখনো সময় আছে রনি, আমাকে আর আমার পরিবারকে ছেড়ে দে বলছি, নইলে তোর যে কি হবে সেটা তুই ভাবতেও পারছিস না রনি। তুই তো মরবি, আর খুব বাজে ভাবে মরবি রে। রনি কোনো উত্তর না দিয়ে তাকে জোর করে টেনে নিয়ে গিয়ে নিজের বেডরুমে ঢোকায়, আর তারপর তাকে বিছানায় ফেলে দেয়। শ্রেয়া ভয় পিছিয়ে যায়। রনি ঘৃণা ভরা দৃষ্টিতে শ্রেয়াকে একবার দেখে নিয়ে বলে ওঠে, আমি কিভাবে মরবো না মরবো সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না শ্রেয়া, তুই বরং এখন থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব। তুই জানিস তো আজ রাতে তোর আর আমার মধ্যে বিয়ে হয়ে যাবে, আর তারপর থেকে সারা জীবনের জন্য তুই আমার ঘরে বন্দী হয়ে থাকবি। তোর মধ্যে অনেক আগুন আছে, তাই না শ্রেয়া? খুব তেজ তোর, না? বিয়েটা হোক, তারপর আমিও দেখবো তোর মধ্যে কতটা আগুন আছে। আমার বিয়ে হয়ে গেছে। শ্রেয়া আঙুল তুলে বলে ওঠে, আমার স্বামীর নাম রুদ্র প্রতাপ ব্যানার্জি, কলকাতার বিখ্যাত ব্যবসায়ী। রুদ্র প্রতাপ ব্যানার্জির নাম তুই নিশ্চয়ই শুনেছিস, আর এটাও নিশ্চয়ই জানিস সে কেমন মানুষ। তুই ভাবতে পারবি না রুদ্র প্রতাপ ব্যানার্জি আমার জন্য ঠিক কি কি করতে পারেন। আমি শিওর এতক্ষণে সে জেনেও গেছে যে তুই আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিস। রনি, তুই বরং এখন ভাব সে এখানে চলে এলে তোর কি হবে রে। আমাকে কেউ টাচ করলে ওনা সেটা সহ্য করতে পারে না, আর সেখানে তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমার হাত ধরে আমাকে এখানে টেনে এনেছিস। আরে তোকে যে কত যন্ত্রণা দিয়েও মারবে না সেটা তুই নিজে ভাবতেও পারছিস না রে রনি। রুদ্রপ্রতাপ ব্যানার্জির নামটা শুনে রনিও এক পলকের জন্য ভয়ে কেঁপে ওঠে। শ্রেয়ার কথা শুনে রনি কয়েক মুহূর্তের জন্য থমকায়, তারপর তার ঠোঁটে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। সে শ্রেয়ার কাছে এসে তার চুলের মুঠি ধরে চোখে চোখ রেখে রাগের সাথে বলে ওঠে, এই শ্রেয়া, অনেক বাজে বকেছিস না, এসব বাজে কথা বলা তুই বন্ধ কর। কি ভাবিস নাকি তুই আমাকে? তোর কথায় বিশ্বাস করে নেবো? বিখ্যাত ব্যবসায়ী রুদ্রপ্রতাপ ব্যানার্জি তোকে বিয়ে করতে যাবে কেন? তুই রুদ্রপ্রতাপ ব্যানার্জিকে আদৌ চিনিস? সে খামোখা তোর মতো 2 পয়সার মেয়েদের দিকে ফিরেও তাকাবে না। হ্যাঁ, আমি জানি তুই কলকাতাতে থাকিস, কিন্তু তুই তো কলকাতাতে পড়াশোনা করতে গিয়েছিলি। কথা নেই বার্তা নেই হঠাৎ করে তুই এসে বলবি তুই নাকি রুদ্রপ্রতাপ ব্যানার্জিকে বিয়ে করেছিস, এবং তুই তার স্ত্রী, আর আমি চোখ বন্ধ করে তোর কথা বিশ্বাস করে নেবো। কি ভেবেছিস আমাকে? বোকা, যা খুশি তাই বলবি, আমি তাই বিশ্বাস করে নেবো। বেশি কথা না বলে চুপ করে থাক। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। শ্রেয়া একটু ঘাবড়ে না গিয়ে রনির চোখে চোখ রেখে প্রচন্ড রাগে বলে ওঠে, আমি যা বলছি সত্যি বলছি। আমি রুদ্র প্রতাপ ব্যানার্জির স্ত্রী। তোর যদি বিন্দু মাত্র প্রাণের মায়া থাকে তাহলে এক্ষুনি আমাকে আর আমার পরিবারকে এখান থেকে যেতে দে, না হলে রুদ্র প্রতাপ ব্যানার্জি মানে আমার স্বামী তোকে শেষ করে দেবে, আর সেটাও খুব বিশ্রী ভাবে। ওই শ্রেয়া। রনি শ্রেয়ার কথা শুনে তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, অনেকক্ষণ ধরে তোর অনেক আজে বাজে কথা শুনেছি। হ্যাঁ, এখন যদি আর একটাও আলতু ফালতু কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই জানিস আমি এখনই তোকে আর তোর পরিবারের সবাইকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করছি না। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে কয়েকটা মেয়েকে পাঠাচ্ছি, ওরা তোকে মেহেন্দি পরাতে আসবে। চুপচাপ কোনো নাটক না করে ওদের কাছে মেহেন্দি পরে নিবি, কোনো চালাকি করবি না।
আমি যদি দেখি তুই আবার কোনো ঝামেলা করেছিস তাহলে আমি তোর কি অবস্থা করবো তুই কল্পনাও করতে পারছিস না। তুই এখনো জানিস না আমি কি করতে পারি। হ্যাঁ, এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। শ্রেয়ার চোখে জল চলে আসে। সে চোখ বন্ধ করে বলে, রুদ্রবাবু, আপনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, আজ আজ আপনাকে আমার খুব প্রয়োজন। কিছুক্ষণ পর কয়েকজন মেয়ে ঘরে আসে। শ্রেয়া তখন বিছানায় বসে। মেয়েগুলো তার সামনে বসে বলে, ম্যাম, আপনার হাতটা দিন, আমরা মেহেন্দি পড়াতে এসেছি। আমাকে তোমাদের ফোনটা একটু দিতে পারো? মেয়েগুলো একে অপরের দিকে তাকায়। একজন মেয়ে বলে ওঠে, সরি ম্যাম, এখানে আসার আগে আমাদের মোবাইল নিয়ে নেওয়া হয়েছে আর বলা হয়েছে ফেরার সময় ফেরত দেবে। আমাদের কাছে এখন মোবাইল নেই। শ্রেয়া এই কথা শুনে অসহায়ভাবে চোখ বন্ধ করে নেয়, হাত বাড়িয়ে দেয়। কারণ যদি সে রনির কথা না শোনে তাহলে রনি তার পরিবারের ক্ষতি করতে পারে। কিছুক্ষণের মধ্যেই শ্রেয়ার 2 হাতে মেহেন্দি পরানো হয়ে যায়। তারপর মেয়েগুলো ঘর থেকে বেরিয়ে যায়। রনি তাদের টাকা দেয় এবং ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দেয়। শ্রেয়া চোখে একরাশ ঘৃণা আর রাগ নিয়ে রনির দিকে তাকায়। রনি শ্রেয়ার কাছে এসে বসে, তার হাতের দিকে তাকিয়ে হেসে ফেলে। দেখ না, তোর হাতের মেহেন্দিটা কি সুন্দর লাগছে, আর এই হাতের মেহেন্দিতে আমার নামটাও কি কিউট লাগছে, তাই না? শ্রেয়া কিছু বলে না, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রনি আবার হেসে তার হাত ধরে, কিন্তু শ্রেয়া ওর হাতটা এক ঝটকা সরিয়ে দেয়। রনি এটা দেখে শ্রেয়ার হাতটা ধরে টেনে নিজের কাছে এনে চোখে চোখ রাখে ওর। যত খুশি নখরা করে নে, হ্যাঁ, আমাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপর আমি তোকে দেখাবো আমি কি জিনিস। শ্রেয়া তার দিকে তাকিয়ে রেখে বলে, আমি এখনই আমার বাড়ির সবার সঙ্গে দেখা করতে চাই। মা, রনি বিছানায় শুয়ে পড়ে। এখন না, আসো না, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল আমাদের বিয়ে তোরা সবাই আসবে, তখন ওদেরকে ভালো করে দেখে নিও, কারণ এটাই হবে তোমার সঙ্গে তোমার ফ্যামিলির শেষ দেখা। এরপর আমি কখনো তোকে ওদের সঙ্গে দেখা করতে দেবো না। চল, ঘুমিয়ে পড়। এই বলে সে ঘরের সমস্ত আলো নিভিয়ে দেয়। তারপর শ্রেয়ার পাশে বিছানায় শুয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। শ্রেয়া বসেই থাকে। কিছুক্ষণ পর শ্রেয়া রনির দিকে তাকায়। রনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। শ্রেয়া তাড়াতাড়ি দরজার দিকে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল দরজাটা। তাই দেখে ও রেগে রনির দিকে তাকায়। রনিকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে ইচ্ছা করে শ্রেয়ার, কিন্তু ও তা করতে পারে না। শ্রেয়া এবার আন্দাজে পাসওয়ার্ড ট্রাই করতে থাকে, কিন্তু ভুল পাসওয়ার্ড টাইপ করার কারণে সাইরেন বেজে ওঠে। শ্রেয়া সাইরেনের আওয়াজ শুনে ঘাবড়ে যায়। সে আরো ভুলভাল পাসওয়ার্ড ট্রাই করতে থাকে। যতবার সে ভুল পাসওয়ার্ড টাইপ করছিল, সাইরেনের আওয়াজ ততই বাড়ছিল। একসময় রনির ঘুমটা ভেঙে যায়। সে উঠে বসে আর শ্রেয়ার দিকে রেগে তাকায়। তারপর শ্রেয়ার কাছে গিয়ে হাতটা টেনে ধরে ওকে থামায়। শ্রেয়াও রাগী চোখে রনির দিকে তাকিয়ে রয়েছে। সে নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। রনির চোখে আগুন জ্বলছে। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আমি না চাইলে এই দরজা কিছুতেই খুলতে পারবি না। এই বলে রনি শ্রেয়াকে তার কাছে টেনে নিয়ে গিয়ে বিছানার উপর ফেলে দিয়ে তার উপরে উঠে জোর করে ওকে কিস করার চেষ্টা করতে শুরু করে। শ্রেয়া নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওকে বাধা দেয়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রনি তাকে এত শক্ত করে ধরে রেখেছিল যে ওর পক্ষে নিজেকে ছাড়িয়ে নেওয়াটা মুশকিল হয়ে যায়। রনির চাপে ওর খুব কষ্ট হচ্ছিল। শ্রেয়া নিজের সমস্ত শক্তি দিয়ে রনিকে এত জোরালো ধাক্কা মারে যে ধাক্কা খেয়ে রনি ওর উপর থেকে একপাশে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে গড়িয়ে বিছানাতে শুয়ে পড়ে। রনি তার পাশে শুয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি আবার পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। তাহলে তোকে বিয়ের আগেই ফুলসজ্জার সুখ পাইয়ে দেব, তখন তুই চাইলেও আমাকে আটকাতে পারবি না। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, আর মনে রাখিস রাত পোহালে কাল সকালেই আমাদের বিয়ে। এই বলে রনি চোখটা বন্ধ করে নেয়। শ্রেয়া উঠে বসে পড়ে। সে ভীষণ রেগে চোখে একরাশ ঘৃণা নিয়ে রনির দিকে তাকিয়েছিল। রনি ঘুমিয়ে পড়লে শ্রেয়া তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ঘরের সোফায় গিয়ে বসে পড়ে। তার এখন প্রচন্ড টেনশন হচ্ছিল, সে কিভাবে এখান থেকে পালাবে। সকালবেলায় রনির ঘুম ভাঙে। সে পাশে তাকায়, দেখে শ্রেয়া বিছানায় নেই। সে ধরফর করে উঠে বসে। সামনের সোফার দিকে তাকিয়ে ও শ্রেয়াকে দেখতে পায়। শ্রেয়া সোফায় বসে বসে পিছনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। রনি ধীরে ধীরে বিছানা থেকে নেমে শ্রেয়ার পাশে গিয়ে বসে পড়ে এবং শ্রেয়াকে দেখতে থাকে। শ্রেয়াকে ঘুমন্ত অবস্থায় খুবই সুন্দর এবং নিষ্পাপ লাগছিল। রনির ওকে ছুঁতে ইচ্ছে করে, তাই সে ঘুমন্ত শ্রেয়ার গানে নিজের আঙুল বোলাতে শুরু করে। কেউ স্পর্শ করছে বুঝতে পেরেই এক ঝটকায় ঘুম ভেঙে যায় শ্রেয়ার। সে চমকে চোখ খুলে রনিকে এত কাছে দেখে এক ধাক্কা মেরে সরিয়ে দেয়। শ্রেয়া রেগে গিয়ে আঙুল তুলে বলে, সাবধান রনি, সাবধান, একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না তুই। আমাকে ছোঁয়ার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। রনি তার কথা শুনে হেসে ফেলে। রিল্যাক্স রিল্যাক্স, আমি এমনি একটু টাচ করছিলাম, এমনিতে আমি এক্ষুনি তোকে টাচ করছি না। হ্যাঁ, বলেছি তো যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ আমি তোকে ছুঁবও না, কিন্তু বিয়ের পর তোকে ছাড়বও না। এই কথাটা ভালো করে মনে রেখে দে। একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তুই নিজেই বুঝবি আমি কি জিনিস। তুই বলেছিলি আজকে আমি আমার বাড়ির লোকেদের দেখতে পাবো। আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই এখনই। করবি তো দেখা, দাঁড়া, সময় হোক, তোর পরিবারের লোকেরা তোকে পালিয়ে যাচ্ছে না। আগে তুই রেডি হয়ে নে, বিয়ের দিন মেয়েদের কত সাজগোজ থাকে।
আমি মেয়েগুলোকে আরেকবার পাঠিয়ে দিচ্ছি, ওরা তোকে সাজিয়ে দেবে। তাড়াতাড়ি কোণের সাজে রেডি হয়ে নে, হ্যাঁ? আর কিছুক্ষণ পরেই তো তুই আমার বউ হয়ে যাবি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। রনি চলে যাওয়ার পর শ্রেয়ার মন খুব অস্থির হয়ে ওঠে, কারণ সে কোনোভাবেই রুদ্রর কাছে অন্তত এই খবরটা পৌঁছে দিতে চায় যে সে বিপদে আছে। এদিকে রনি যায় তার বাংলোর পেছন দিকে একটা কটেজে, যেখানে তার লোকেরা ছিল। রনি ভিতরে ঢুকে একটা রুমে চলে যায়। এই ঘরের মধ্যেই সুপর্ণা, তন্ময় আর দেবকী দেবীকে বেঁধে রাখা হয়েছিল। রনি ওদের দেখে হাসে। কেমন আছেন আপনারা? তিনজনই ফিট তো? রাতে ভালো ঘুম হয়েছে? রনি, আমার বোন কোথায়? একবার শুধু তুই আমার হাতটা খুলে দে, তারপর দেখ আমি তোর কি দশা করি। আরে শালা বাবু, কুল কুল, এত মাথা গরম করলে চলে নাকি? এক তো তুমি সবাই হসপিটাল থেকে ফিরেছো, এমনি শরীরটা তোমার দুর্বল, তারপর হাত খুলে দিতে বলছো। চুপ করে শান্ত হয়ে বসে থাকো, নয়তো এমন মার মারবো যে শরীরে যে কটা হাড় এখনো গোটা আছে সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর তোমার বোনকে নিয়ে কারণে এত চিন্তা করাটা এবার বন্ধ করো। আর কিছুক্ষণ পরে তোমার বোন আমার বউ হয়ে যাবে, সে আমার কাছে সম্পূর্ণ নিরাপদে আছে। এখনো পর্যন্ত আমি ওর সাথে কিছু করিনি। ও আমি না এখানে আসলে তোমাদেরকে নিতে এসেছি। তোমাদের তো বললাম না আমি যে কিছুক্ষণ পরে আমার আর শ্রেয়ার বিয়ে হবে, তা কোনে যাত্রী যেতে হবে তো। তোমরা তিনজন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর তাছাড়া আজকেই তো তোমরা শেষবারের জন্য শ্রেয়াকে দেখতে পাবে, এরপর তো আমি আর ওকে তোমাদের সঙ্গে দেখা করতে দেবো না। রনি, রনি বাবা, বাবা তোমার বাবা আর আমার স্বামী খুব ভালো বন্ধু ছিলেন। আমি জানি যে ওরা চাইতেন যে তুমি আর শ্রেয়া সমস্ত রীতিনীতি মেনে বিয়ে করে আনন্দে থাকো, সুখে থাকো, কিন্তু তুমি এখন যেটা করছো সেটা অন্যায় বাবা। আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, এইভাবে জোর করে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো না বাবা। আমিও তো সেইটাই চাইতাম। রনি প্রচন্ড রেগে গিয়ে দেবকী দেবীর চোখে চোখ রাখে। আমি তো চেয়েছিলাম আমাদের বিয়েটা সমস্ত সামাজিক রীতিনীতি মেনেই হোক, কিন্তু আপনার মেয়ে সে তো আমার কোনো কথাই শুনলো না। বারবার আমাকে অপমান করে আমার মাথাটা বিগড়ে দিল। আর এই যে আপনার ছেলে, সেও তো আমাকে কম হুমকি দেয়নি। আমি 2-3 বার জেলে গেছি, তাতে কি হয়েছে? আমি খুন করেছি? আপনারা আমাকে সব সময় ছোট চোখে দেখেছেন। আমি আপনাদের সঙ্গে অনেকবার ভালো ব্যবহার করার চেষ্টা করেছি, আপনারা কেউ আমাকে পাত্তা দেননি, আমাকে অবজ্ঞা করেছেন। আর তার জন্য আপনাদের এখন এই ফল ভোগ করতে হচ্ছে। এখন আমি যেটা করবো সেটা আপনাদেরকে মানতে হবে। আগে আমি শ্রেয়াকে বিয়েটা করে নিই, তারপর আমি আপনাদেরকে বোঝাবো এই রনি কি জিনিস। এই বলে রনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মেয়েদের দল শ্রেয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যায়। কোণের সাজে তাকে খুব সুন্দর দেখায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। তার মনে পড়ে যায় যখন তার বিয়ে রুদ্রর সঙ্গে হয়েছিল, তখন সে একদম খুশি ছিল না, কারণ সে গিয়েছিল নিজের বন্ধুর বিয়েতে, কিন্তু বন্ধুকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে রুদ্রর বিয়ে হয়ে যায়। তাই সে তখন রুদ্রর থেকে আলাদা হওয়ার উপায় খুঁজছিল, কিন্তু আজ সে রুদ্রকে ভীষণ মিস করছে। তার মন চাইছিল একবার অন্তত রুদ্র এসে তার সামনে দাঁড়াক, তাহলে আজকে সে রুদ্রকে জড়িয়ে ধরতে পারবে। রুদ্রর বুকে মাথা রেখে সে শান্তিতে থাকতে চায়। সে এখন রুদ্রকে ভালোবাসে। রুদ্র ছাড়া আর কাউকে সে নিজের স্বামী হিসেবে কল্পনাও করতে পারে না। আর ঠিক তখনই একটা কণ্ঠস্বর তার কানে আসে। শ্রেয়া। ডাকটা শুনে শ্রেয়া পিছন ফিরে তাকায়। সে দেখে তার পিছনে রুদ্র এসে হাসি মুখে দাঁড়িয়েছে। রুদ্রকে দেখা মাত্রই শ্রেয়ার চোখ জলে ভরে ওঠে। সে রুদ্রর দিকে গিয়ে ওকে জড়িয়ে ধরে। রুদ্র তাকে নিজের বুকে টেনে নেয়। রনির বাংলোয় বাইরের গার্ডেনে মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরো গার্ডেনটাই খুব সুন্দর করে সেজে উঠেছে। রনির লোকেরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর শ্রেয়া যে ঘরে রয়েছে, রনি সেই ঘরের ভিতরে আসে। শ্রেয়া তখন নিজের স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। তখন সে স্বপ্নের মধ্যেই রুদ্রর কাছে বাস করছে। আচমকা রনি শ্রেয়ার হাতটা ধরে তাকে নিজের কাছে টেনে আনে। হঠাৎ করে হাতে টান পড়ায় সম্বিত ফিরে পায় শ্রেয়া। এক ধাক্কায় স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এসে সামনে রনিকে দেখেই তাকে সজোরে ধাক্কা দেয় শ্রেয়া। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো, আমাদের বিয়ের সময় হয়ে গেছে। এই বলে সে তার হাতটা ধরে জোর করে গার্ডেনের বাইরে নিয়ে যায়। শ্রেয়া চারপাশে তাকাতে থাকে। চারিদিকে রনির গার্ডরা দাঁড়িয়ে ছিল আর সবার হাতে বন্দুক। শ্রেয়া তখন রনিকে বলে, আমার বাড়ির সবাই কোথায়? আমি আগে তাদের সঙ্গে দেখা করবো। আমার মা, দাদা আর বৌদিকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুতেই এই বিয়ের পিড়িতে বসবো না। রনি তখন একজন লোককে ইশারা করে। সেই লোকটি চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেবকী দেবী, সুপর্ণা আর তন্ময়কে সেখানে আনা হয়। তিনজনের হাত পিছমোড়া করে বাঁধা ছিল। শ্রেয়া ওদেরকে দেখা মাত্রই ওদের কাছে ছুটে চলে যায়। দেবকী দেবীর চোখে জল চলে আসে। শ্রেয়া মা, তুই ঠিক আছিস তো? আমি সত্যি কথা বল, ওরা কেউ তোর কোনো ক্ষতি করেনি তো মা? শ্রেয়া মাথা নেড়ে বলে, না মা, আমি একদম ঠিক আছি। তন্ময় তখন রনির দিকে বিস্ফারিত চোখে তাকায়। শ্রেয়া এরপর দেবকী দেবীকে ছেড়ে সুপর্ণার কাছে যায়। সুপর্ণা কাতর চোখে শ্রেয়ার দিকে তাকায়। সেও বুঝতে পারছে এরা শ্রেয়ার সর্বনাশ না করে থামবে না। শ্রেয়া রনিদের অনুমতি অপেক্ষা না করেই সুপর্ণা আর দেবকীর হাতের বাঁধন খুলে দিতে শুরু করে। ঠিক তখনই রনির সেটা চোখে পড়ে যায়। সে রেগে গিয়ে পিছন থেকে শ্রেয়ার হাতটা টেনে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। শ্রেয়া তার বুকের উপর আঘাত করে বলে, কার অনুমতি নিয়ে তুই ওদের হাতের বাঁধন খুলছিলি? রনি দাঁতে দাঁত চেপে রেগে গিয়ে কথাগুলো বলে ওঠে। আমি ওদেরকে এখানে এনেছি যাতে ওরা শুধুমাত্র আমাদের বিয়েটা দেখতে পারে, আর তোকেও শেষবারের মতো দেখে নিতে পারে। আজকের পর না তুই ওদেরকে দেখতে পাবি, আর না ওরা তোকে কোনোদিনও দেখতে পাবে।
চোখ দেখার জন্য হাতের বাঁধন খোলার কোনো দরকার নেই। তুই খুব বড় ভুল করছিস রনি। এখন তুই আমার সঙ্গে যা যা করছিস তার জন্য খুব শিগগিরই তোকে পস্তাতে হবে। আমি এখনো বলছি, আমাদের পরিবারের সবাইকে এখান থেকে যেতে দে। তা না হলে তুই নিজেই নিজের মৃত্যুর কারণ হবে রনি। রনি তার কথা শুনে পিছন থেকে তার চুলটা টেনে ধরে। শ্রেয়া যন্ত্রণায় চিৎকার করে ওঠে। শোন, রনি তার চোখে চোখ রাখে। তোর এই বাজে কথাগুলো আমি আর শুনতে চাইছি না। হ্যাঁ, কাল থেকে তো শুধু এসব ভাটের কথা আমি শুনেই চলেছি। এসব শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। কার এত সাহস হবে যে আমার গায়ে হাত তুলবার তারপর বেঁচে ফিরে যাবে? বাজে কথা বলা একদম বন্ধ করে চল, আমাদের বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, চল। এই বলে রনি শ্রেয়ার হাতটা ধরে হিড় হিড় করে টেনে জোর করে তাকে মণ্ডপের দিকে নিয়ে চলে যায়। দেবকী দেবী, তন্ময় আর সুপর্ণা চিৎকার করতে থাকে। ওরা রনিকে ক্রমাগত বলতে থাকে যে সে যেন কোনোভাবেই এই কাজটা না করে। রনি যেন শ্রেয়াকে ছেড়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা? রনি তখন উন্মত্ত, সে কারোর কথাই কানে তুলছিল না। রনি এরপর শ্রেয়াকে বিয়ের পিঁড়িতে বসতে বলে। শ্রেয়া রাগে চিৎকার করে ওঠে। আমি কিছুতে তোর সঙ্গে বিয়ে করবো না। আমি রুদ্র প্রতাপ ব্যানার্জির বিবাহিত স্ত্রী। রনি ওর কথা শুনে নিজের লোকেদের ইশারা করে, আর লোকেরা সঙ্গে সঙ্গে সুবর্ণা, তন্ময় আর দেবকী দেবীর মাথায় বন্দুক তাক করে। শ্রেয়া তা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তাহলে আর কথা না বাড়িয়ে বিয়ের পিঁড়িতে চুপচাপ বসে পড়ো প্লিজ। শ্রেয়া কাঁদতে কাঁদতে চুপচাপ বসে পড়ে। রনি এবার পকেট থেকে বন্দুক বের করে ঠাকুর মশাইয়ের দিকে তাক করে। ঠাকুর মশাই খুব ভয় পেয়ে যান। দেখেই বোঝা যাচ্ছিল তাকে জোর করে আনা হয়েছে। রনি তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে বলে ওঠে, এই বুড়ো, তোকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি? হ্যাঁ, চটপট করে বিয়ের মন্ত্র পড়া শুরু কর। যেসব নিয়ম কানুন না করলেই নয় সেইগুলো করবি শুধুমাত্র, ঠিক আছে? আর তাড়াতাড়ি করবি। জেনে বুঝে যদি দেরি করিস না তাহলে এই যজ্ঞের আগুনে তোকে পুড়িয়ে মারবো। চল, জলদি মন্ত্র পড়া শুরু কর, চল। ঠাকুরমশাই এটা শুনে আতঙ্কে মন্ত্র পড়তে শুরু করে। শ্রেয়া চুপচাপ বসে আছে, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এখন তার রুদ্রর কথা ভীষণ মনে পড়ছে। শ্রেয়া সামনের দিকে তাকায়। সুবর্ণা, তন্ময়, দেবকী দেবী তিনজনেরই চোখে জল। ওরাও অসহায়ভাবে শ্রেয়াকেই দেখছিল। তন্ময় নিরুপায়। একে তো ওর শরীরে জোর নেই, তার উপর আবার ওর হাত বাঁধা। সে কিছুই করে উঠতে পারছিল না। রনি আস্তে করে শ্রেয়ার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বলে ওঠে, আর একটু সময়ের অপেক্ষা, তারপর আমাদের বিয়ে হয়ে যাবে। আর তুই চিরদিনের জন্য শুধু আমার হয়ে যাবি। তারপর তুই দেখবি তোর সঙ্গে আমি কি কি করি। শ্রেয়া আগুন ঝরা দৃষ্টিতে রনির দিকে তাকায়। শ্রেয়ার রাগ দেখে রনির ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই হঠাৎ করে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। হঠাৎ করে বাইরে বেশ অনেকগুলো গাড়ি এসে থামার শব্দ শোনা যায়। রনি সেই আওয়াজ শুনে বিয়ের মণ্ডপে বসে নিজের লোকদের বাইরে যেতে ইশারা করে। তার লোকেরা সঙ্গে সঙ্গে বাইরে যায়, কিন্তু যারা যায় তারা আর ফিরে আসে না। রনি এটা দেখে তার এক গার্ডকে জিজ্ঞেস করে, এই কি হয়েছে দেখে শুধু, এতক্ষণ কেউ ফিরে আসছে না কেন? সেই গার্ডটিও বাইরে যায়। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা যায়, আর সেই গার্ডটাও আর ফিরে আসে না। রনি এটা দেখে তো বেশ রেগে যায়। কি হচ্ছেটা কি এসব? সে তখনও কথা শেষ করেনি। হঠাৎ করে কারোর পায়ের ভারী বুটের শব্দ শুনতে পায় সবাই বাইরের দিকে তাকায়। একজন বলিষ্ঠ আর লম্বা চেহারা পুরুষ ফুল অ্যাটিটিউডে হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে আসে। তার মুখে মাস্ক, কিন্তু তা সত্ত্বেও তার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী আর আকর্ষণীয় ছিল যে সবাই হাঁ করে ওনার দিকেই তাকিয়ে থাকে। সবাই যখন নবাগত ভদ্রলোককে অবাক হয়ে দেখছিল, তখন তাকে দেখেই শ্রেয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সবাই যখন নবাগত ভদ্রলোককে দেখে অবাক হয়ে গিয়েছিল, তখন তাকে দেখেই শ্রেয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। শ্রেয়া হাসি মুখে সদ্য আসা ব্যক্তিত্বময় লোকটির দিকে তাকায়। আর রনি লোকটাকে দেখে অবাক হয়ে মনে মনে ভাবে, এটা কিভাবে সম্ভব? মানেটা কি? রুদ্র প্রতাপ ব্যানার্জি, তিনি সত্যি এখানে এসেছেন? কিন্তু কেন? রুদ্র প্রচন্ড রেগে ভয়ানক দৃষ্টিতে রনির দিকে তাকায়। ও এগিয়ে যায় রনির দিকে। তখন রনির গার্ডরা রুদ্রকে বাধা দিতে যায়, কিন্তু ওরা বাধা দেওয়ার আগেই রুদ্রর পেছন পেছন ওর গার্ডরা বিয়ের মণ্ডপে প্রবেশ করতে শুরু করে। রনির গার্ডরা রুদ্রর গার্ডদের দেখেই ভয় পেয়ে যায়। স্বাভাবিকভাবেই রুদ্রর গার্ডদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা মুহূর্তের মধ্যে পুরো এলাকাটা ঘিরে ফেলে, আর রনির লোকেদের প্রত্যেকের মাথায় বন্দুক তাক করে। তাই দেখে রনির গার্ডরা আর রুদ্রকে বাধা দেওয়ার চেষ্টাও করে না। রুদ্র শ্রেয়ার দিকে এগিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় শ্রেয়া এতক্ষণ হতভম্ব হয়ে বসেছিল। রুদ্রকে আসতে দেখে ও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে। রুদ্র বিনা বাধায় শ্রেয়ার কোমর ধরে ওকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে। রুদ্র তখনও মুখে মাস্ক পরেছিল বলে অনেকে ওকে চিনতে পারেনি, কিন্তু শ্রেয়ার ওকে চিনতে ভুল হয়নি। রুদ্র ওকে জড়িয়ে ধরার পর শ্রেয়ার মনে হয় গোটা পৃথিবীতে এইটাই ওর সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয়ের জায়গা। ওর জন্য এত সেফ জায়গা গোটা পৃথিবীতে আর কোথাও নেই। শ্রেয়া মুখ তুলে রুদ্রর দিকে তাকায়। রুদ্র শ্রেয়ার দিকে তাকায়। ওরা পরস্পরের চোখে চোখ রাখে। শ্রেয়ার চোখ এখনো কান্নায় ভিজে রয়েছে। এখনো অঝরে জল গড়িয়ে পড়ছে ওর চোখ থেকে। ও কাঁদতে কাঁদতেই বলে, রুদ্রবাবু, আপনি চলে এসেছেন। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি ঠিক আসবেন। রুদ্র এক হাতে শ্রেয়াকে ধরে রেখে অন্য হাতে ওর চোখের জল মুছিয়ে দিতে থাকে। আমি জানতাম আপনি ঠিক আসবেন। শ্রেয়া 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 কাঁদবে না। তুমি
তুমি জানো না তোমার চোখের জল আমি একদম দেখতে পারি না। তুমি একদম চিন্তা করো না শ্রেয়া, আজ যার জন্য তোমার চোখের জল ফেলতে হয়েছে তার চোখ দিয়ে আমি চোখের জলের বোতলে রক্ত বের করিয়ে ছাড়বো। এই বলেই রুদ্র রনির দিকে রাগি চোখে তাকায়। এদিকে রনি তো রুদ্রকে চিনতে পারার পর থেকেই ভয় কাঁপতে শুরু করেছিল। আসলে এতক্ষণ রনি রুদ্রর উপস্থিতিটা ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি। শ্রেয়া আগে বলেছিল উনি আসবেন, তাই একটা লোককে আসতে দেখে রনি আন্দাজ করেছিল মাত্র। এখন যখন শ্রেয়া রুদ্রর কথা ও শোনে তখন একেবারে নিশ্চিত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রুদ্র ওর মাস্কটা খুলে ফেলে। রুদ্র মূর্তি দেখে রনির অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। রুদ্রবাবু, রুদ্রবাবু, আপনি জানেন এই ছেলেটা আমাকে জোর করে নিয়ে এসেছে এখানে, আমাকে ব্ল্যাকমেলও করেছে। ওকে আমি অনেকবার বলেছি যে আমি আপনার স্ত্রী, কিন্তু ও আমার কোনো কথাতেই গুরুত্ব দেয়নি। ও আসলে ভেবেছিল যে আমি এমনি বলছি, মিথ্যা কথা বলছি। উল্টে আমাকে আজে বাজে কথা বলেছে, আমাকে অপমান করেছে রুদ্রবাবু। এমনকি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টাও করেছে। এসব কথা শুনে রুদ্রর হাতের মুঠো শক্ত হয়ে যায়। ও আর নিজেকে কন্ট্রোল করতে চায় না। ও সপাটে রনির মুখ লক্ষ্য করে একটা জোরালো খুশি মারে। এত জোরে খুশি মারে যে ওই এক খুশির ধাক্কায় রনি ছিটকে মাটিতে পড়ে যায় আর ওর মুখ ফেটে গলগল করে রক্ত বেরিয়ে আসে। এদিকে শ্রেয়ার ভাই তন্ময়ও এই পরিস্থিতিতে রুদ্রকে আসতে দেখে চমকে ওঠে। এর আগে ও রুদ্রর নাম শুনেছে, খবরের কাগজে ছবি দেখেছে, কিন্তু এই প্রথম ও রুদ্রপ্রতাপ ব্যানার্জিকে নিজের চোখের সামনে দেখছে। ওরা বিয়ের মণ্ডপ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। দেবিকা দেবী নবাগতের মানুষটিকে দেখে অবাক হয়ে গিয়ে তন্ময়কে জিজ্ঞাসা করেন, তন্ময়, কে এই ভদ্রলোক? মা, তন্ময় রুদ্র দিকে তাকিয়ে মাকে জবাব দেয়, ইনি রুদ্রপ্রতাপ ব্যানার্জি, কলকাতার বিশাল বড় বিজনেসম্যান। সারা দেশের নানান শহরে ওনার বিজনেস ছড়িয়ে রয়েছে। আমি শুনেছি জানো তো, রুদ্রপ্রতাপ ব্যানার্জি নাকি ওর শত্রুদের কখনো ক্ষমা করে না, বরং তাদের উনি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেন। আর সেই শাস্তি খুবই যন্ত্রণাদায়ক হয়। কিন্তু তন্ময়, দেবিকা দেবী আর সুপর্ণা তন্ময়ের কথা শুনে একটু ভয় পান। উনি এখানে কেন এসেছেন? আর শ্রেয়ার সঙ্গে বা ঠিক কি সম্পর্ক ওনার? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না গো মা। এদিকে রনি মার খাওয়ার পরে ও নিজের গালে হাত দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর তারপর রুদ্রর সামনে এসে হাত জোর করে। মাফ করে দিন স্যার, আমি সত্যি জানতাম না সে আপনার ওয়াইফ। আমি বুঝতেই পারিনি, আমি সত্যি বলছি, আমার মারাত্মক ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। রুদ্র রনির গলাটা চেপে ধরে ওর চোখের দিকে তাকায়। যখন শ্রেয়া বলেছিল তোকে যে ও আমার ওয়াইফ, তখন তুই ওর কথা কেন শুনলি না? তখনই কেন ক্ষমা চেয়ে নিলি না ওর কাছ থেকে? উল্টে তুই ওকে উপহাস করেছিস, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস। এত সাহস তোর! তোর মনে হচ্ছে যে আমি এখন তোকে মাফ করে দেবো? তুই শুধু দেখতে থাক, তোর জন্য কি চরম শাস্তি অপেক্ষা করছে। পর মুহূর্তেই রুদ্র রনির পেটে একটা সজোরে লাথি মারে, যার ফলে রনি আবারও ছিটকে মাটিতে পড়ে যায়। রুদ্র তখন ওর একটা হাত ধরে পিছন দিকে মোচড় দিয়ে বলে ওঠে, কোন হাত দিয়ে ছুটে গিয়েছিস শ্রেয়াকে? এই হাতটা না অন্যটা? রুদ্র ওর অন্য হাতটাও টেনে ধরে, তারপর দুটো হাতকে একসঙ্গে পিছনের দিকে মোচড় দিয়ে ভেঙে দেয়। স্পষ্ট হাড় ভাঙার শব্দ হয়। রনি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। রনির গার্ডরা এই দৃশ্য দেখে ভয়ে সিটিয়ে যায়। ওরা রনিকে নিয়ে নয়, বরং নিজেদের ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত হয়ে ওঠে। ওরা মনে মনে ভাবছিল, এবার আমাদের কি হবে রে? রুদ্র এরপর জ্বলন্ত যজ্ঞকুণ্ড থেকে একটা চেলা কাঠ তুলে ধরে। বিয়ে করবি না? খুব বিয়ে করার শখ তোর না? তাও আবার কাকে বিয়ে করবি? রুদ্রপ্রতাপ ব্যানার্জির ওয়াইফকে। আমি করাচ্ছি তোকে বিয়ে, দেখ এবার আমি কেমন বিয়ে দিই তোর। এই বলে রুদ্র সেই জ্বলন্ত চেলা কাঠ রনির প্রাইভেট পার্টের দিকে ছুড়ে দেয়, যার ফলে রনির প্রাইভেট পার্ট জ্বলে ওঠে। রনি চিৎকার করতে করতে তলপাতে থাকে। রুদ্র রনির প্রাইভেট পার্টে আগুন লাগিয়ে দিয়েছিল। রনি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। শ্রেয়া তাড়াতাড়ি ছুটে ওর পরিবারের লোকজনের কাছে যায়। তন্ময়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা রনির লোকেদের অবস্থাও এইসব দেখে খুবই শোচনীয় হয়ে ওঠে। তাই ওরাও আর কাউকে শ্রেয়াকে বাধা দিতে দেয় না। শ্রেয়া ওর পরিবারের সবার হাতের বাঁধন খুলে দেয়। রুদ্র এরপর ওর পিস্তলটা বের করে রনির দিকে তাক করে। তুই যা করেছিস তারপর তোর বাঁচার আর কোনো অধিকারই নেই। আমি আজ তোর যাবতীয় খারাপ কাজের শাস্তি হিসেবে তোকে চিরকালের জন্য মুক্তি দিতে চাই। এই বলে রুদ্র গুলি করতে শুরু করে। ওর পিস্তলের 6টা গুলি রনির বুকে এসে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই রনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুপর্ণা চোখের সামনে এভাবে গোলাগুলি দেখে ভয় পেয়ে তন্ময়কে জড়িয়ে ধরে। শ্রেয়া আর দেবকী দেবী তো ভয় কাঁপতে শুরু করেন। রুদ্র তারপর শান্ত হয়ে শ্রেয়ার কাছে আসে। শ্রেয়া ওর দিকেই তাকিয়েছিল। রুদ্র শ্রেয়ার হাত ধরে ওকে নিজের দিকে টেনে নেয় আর এক ঝটকায় ওকে জড়িয়ে ধরে। রুদ্রকে এরকম আকস্মিকভাবে জড়িয়ে ধরতে দেখে শ্রেয়াও ভীষণ অবাক হয়ে যায়, আর সেই সঙ্গে শ্রেয়ার পরিবারের সবাই খুব অবাক হয়ে যায়। শ্রেয়ার দিকেই তাকিয়ে থাকেন তারা। দেবকী দেবী রুদ্রকে জিজ্ঞাসা করেন, তুমি কে বাবা? তুমি আমাদের একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছো, কিন্তু এভাবে আমার মেয়েকে জড়িয়ে ধরলে কেন তুমি? শ্রেয়া দেবকী দেবীর কথা শুনে লজ্জা পেয়ে রুদ্রর বাঁধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করে, কিন্তু রুদ্র শ্রেয়াকে আরো জোরে চেপে ধরে বুকের সাথে মিশিয়ে নিতে চায়। শ্রেয়া এবার সত্যি খুব লজ্জা করে। ওর মা, দাদা, বৌদি সবাই পাশে দাঁড়িয়ে আছে। শ্রেয়া মুখ নিচু করে আস্তে আস্তে বলে, আরে কি করছেন রুদ্রবাবু? এখন ছেড়ে দিন আমাকে। না, ছাড়বো না।
এতদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে আর তুমি আমাকে বলছো ছেড়ে দিতে। আমি কি পাগল নাকি? তোমাকে আমি কোনো মতেই এখন ছাড়ছি না। লজ্জায় শ্রেয়ার গাল লাল হয়ে ওঠে। ও কোনো ক্রমে রুদ্রর বাহুডোর থেকে বের হওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে, আর কোনো উপায় না দেখে শ্রেয়া শেষমেশ রুদ্রর কোমরে জোরে একটা চিমটি কাটে, যাতে রুদ্র একবার অন্তত ওর মুখের দিকে তাকায়। শ্রেয়া ওর হাত থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু রুদ্র সেসবে পাত্তা না দিয়ে ওর কোমর জড়িয়ে ওকে আরো নিজের কাছে টানে। দেবকী দেবী, সুপর্ণা আর তন্ময় অনেকক্ষণ ধরে হতবাক হয়ে এই দৃশ্যটাই দেখছিল। শ্রেয়া আর কোনো উপায় খুঁজে না পেয়ে মাথাটা নিচু করে নেয়। ওরা তখন ওর পরিবারের কারোর দিকেই তাকানোর মতো সাহস হচ্ছিল না। রুদ্র এবারে তাকায় দেবকী দেবীর দিকে। আমি আমার ওয়াইফকে জড়িয়ে ধরেছি। আমার মনে হয় না আমার নিজের ওয়াইফকে জড়িয়ে ধরার জন্য কারোর পারমিশন নেওয়ার দরকার আছে। শ্রেয়া আগে আমার ওয়াইফ, তারপর আপনাদের মেয়ে। দেবকী দেবী রুদ্রর মুখে এই কথা শুনে ভীষণ অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকান। তন্ময় শ্রেয়াকে জিজ্ঞেস করে, শ্রেয়া, উনি কি বলছেন এসব? তুই রুদ্রপ্রতাপ ব্যানার্জির ওয়াইফ? মানে? তন্ময়, দেবকী দেবী কেউই বিশ্বাস করতে পারছিলেন না। শ্রেয়া তখনও লজ্জায় চোখ তুলে তাকাতেই পারেনি। ও মাথা নিচু রেখেই সম্মতি জানালো। রুদ্র তখন ওর কোমরে হাত রেখে ওকে নিজের দিকে চেপে ধরেছিল। ও 1 মিনিটের জন্যও শ্রেয়াকে দূরে করতে চায় না। দেবকী দেবী রুদ্রর কথা শুনে বলে ওঠেন, এসব কি বলছো তোমরা? এই শ্রেয়া, তুই বিয়ে করেছিস? ওই আমাদের তো কিছু বলিসনি কেন? হ্যাঁ, আর কবে বিয়ে হয়েছে তোর? আর সেসব কথা তুই আমাদের বলিসনি কেন? আমি তো তোকে শহরে পড়তে পাঠিয়েছিলাম, আর তুই বিয়ে করে ফেললি শ্রেয়া। শ্রেয়া দেবকী দেবীর প্রশ্ন শুনে ওদের দিকে তাকানোর চেষ্টা করে। ও জানে ওকে এবার অনেক উত্তর দিতে হবে। ও রুদ্রর হাত সরানোর চেষ্টা করলে রুদ্র ওকে বাধা দিয়ে রাগী গলায় বলে ওঠে, আমার হাতটা সরাচ্ছ কেন? আমি তো বারণ করছি তোমাকে। প্লিজ রুদ্রবাবু, আমাকে ওদের অনেক কিছু বোঝাতে হবে এখন। মায়ের প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর আমি আপনার সঙ্গে ফিরে যেতেও রাজি আছি। রুদ্র শ্রেয়ার কথা শুনে ওকে ছেড়ে দেয়। শ্রেয়া তখন দেবকী দেবীর পায়ের কাছে বসে সবকিছু খুলে বলে কিভাবে ওর আর রুদ্রর বিয়ে হয়েছিল। দেবকী দেবী, সুপর্ণা আর তন্ময় শ্রেয়ার কথা শুনে হতবাক হয়ে যায়। এর মধ্যেই সুপর্ণা ফস করে বলে ওঠে, ও, এইবার বুঝতে পেরেছি। এই জন্য সেই দিন ওই মলের ম্যানেজার তোকে ম্যাডাম ম্যাডাম করে বলেছিল, আর যে কার্ডটা তুই ম্যানেজারকে দেখিয়েছিলি সেটা দেখেই ওই ম্যানেজার তোকে চিনতে পেরে গিয়েছিলেন। আচ্ছা, সেদিন তো ওরা আমাদের বাইরে পর্যন্ত এগিয়েও দিতে এসেছিল, আর এই জন্যই তুই সেদিন ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করিয়ে দিতে পেরেছিলি। মানে এই সব আসলে রুদ্রবাবুই করেছিলেন, তাই তো? শ্রেয়া মাথা নেড়ে সম্মতি জানায়। হ্যাঁ বৌমনি, আমি রুদ্রবাবুর দেওয়া কার্ডই সেদিন ম্যানেজারকে দিয়েছিলাম, আর সেদিন রুদ্রবাবুর কথাতেই ওই অফিসারকে সাসপেন্ড হতে হয়েছিল। আমি আসলে ওনাকেই কল করেছিলাম, আর দাদা ভাইকে হসপিটালে অ্যাডমিট করানোর সময় যে ডক্টর টিম আগে থেকেই রেডি হয়েছিল সেটাও রুদ্রবাবুই ব্যবস্থা করে দিয়েছিলেন। দেবকী দেবী হঠাৎ করে বলে ওঠেন, কিন্তু আমি এই বিয়ে মানি না। বিয়ে শুধু দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক নয়, দুটো পরিবারেরও বন্ধন। আর আমরা এই বিয়ের খবর কিছুই জানতাম না। এমনকি শ্রেয়া নিজেও বলছে যে ও ভুল করে বিয়ে করে ফেলেছিল। কাজেই এই বিয়ে আমি মানতে পারছি না। আপনার মানা বা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। রুদ্র দেবকী দেবীর কথা শুনে খানিকটা রুষ্টই হয়। শ্রেয়া আমার ওয়াইফ, আর এটাই সত্যি। বাকি দুনিয়া কি ভাবলো কি করলো সেই বিষয়ে আমি বিন্দু মাত্র চিন্তিত নই। এই কথাগুলো বলে সোজাসুজি রুদ্র শ্রেয়ার হাতটা ধরে। চলো এখন। কোথায় যাবো? কেন, আমাদের বাড়ি যাবো। আর কোথায় যাবো? কিন্তু আমার পরিবার। ওদের নিয়ে চিন্তা করো না, আমার লোকেরা ওদের ঠিক মতো বাড়ি পৌঁছে দেবে। তুমি এখন আমার সাথে চলো, আমি এখন আর একটাও বাড়তি কথা শুনতে চাইছি না। রুদ্র এই বলে শ্রেয়াকে সঙ্গে নিয়ে চলে যায়। তন্ময় পিছন থেকে শ্রেয়াকে ডাকতে থাকে। তখন রুদ্রর লোক বিক্রম তন্ময়ের সামনে এসে দাঁড়ায়। ম্যাডামকে এখন ডেকে আর কোনো লাভ নেই। রুদ্র স্যার এখন ম্যাডামকে নিয়ে ফিরে যাবেন। উনি এখন কারোর কথাই হয়তো শুনবেন না। তবে আপনারা যদি ওনাদের সঙ্গে দেখা করতে চান তাহলে আজ সন্ধ্যায় রুদ্র স্যারের ম্যানশনে আসতে পারেন। এখন চলুন আপনাদের বাড়ি পৌঁছে দিই। এই বলে বিক্রম বাইরে চলে যায়। তন্ময়, সুপর্ণা আর দেবকী দেবী বিক্রমের পিছন পিছন বেরিয়ে আসে। বিক্রম সবাইকে একটা দামি গাড়িতে বসিয়ে দেয়। ওরা উঠতেই সেই গাড়িটা ওদের বাড়ির দিকে রওনা দেয়। তো বন্ধুরা, অচেনা বন্ধনের আজকের 2 নম্বর পর্বটি এখানেই শেষ করছি। 2 অচেনা মানুষের এই পথ চলা কেবল শুরু হলো। একদিকে রুদ্রর জেদ আর অহংকার, আর অন্যদিকে শ্রেয়ার বুক ভরা ভয় আর অনিশ্চয়তা। এই 2-এর টানাটানিতে সম্পর্কের জল কোন দিকে গড়ায়? শ্রেয়া কি পারবে রুদ্রর এই অচেনা পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে, নাকি তাদের সামনে অপেক্ষা করছে অন্য কোনো বড় বিপর্যয়? সেই সমস্ত উত্তর জানতে শুনতে থাকুন অচেনা বন্ধন গল্পের পরবর্তী পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন।
খুব শীঘ্রই আবারও ফিরে আসব অচেনা বন্ধনের পর্ব 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।